ওই পাশ থেকে যা বলে সেটা শুনে জেরিন তো অনেকটাই অবাক হয়ে যায়, কেননা ডিসিকে ধরার খবরটাই জেরিন শুনতে পায়, কিন্তু যেই অফিসার ধরেছে তাকে নাকি এখনো কেউ দেখতে পারেনি। এদিকে রাসেল চলে আসে। কি ব্যাপার, এত খুশি খুশি লাগার কারণটা কি আমি একটু জানতে পারি? তুমি শুনেছ আমাকে যেই সন্ত্রাসী ডিজেকে ধরার আদেশ দিয়েছিল তাকে ওই থানার এক অফিসার ধরেছে। সারা মিডিয়া জগতে তোলপাড় শুরু হয়ে গেছে। সেই কথা শুনে এত খুশি, আর যদি জানতে সে মানুষটাই আমি, তাহলে তো মাটিতে পা পর্যন্ত রাখতে না। তাই তো বলি, এত খুশি হবার কারণ কি? আচ্ছা, সেই অফিসারটা মনে হয় অনেক সাহসী, তাই না? সেটা তো মানতেই হবে, কারণ যাকে এত বছর হলো কেউ ধরতে পারছে না, আর ওই অফিসার ধরেছে। সাহস না থাকলে কি আর সম্ভব হতো নাকি? কিন্তু আফসোস, ওই অফিসারকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি, জানি না কেন। তবে আমি শুনেছি ওই অফিসারের বাড়িও আমাদের সিরাজগঞ্জ জেলাতে। ওরে বাবা, এটা তো খুব ভালো খবর। এক জেলের নাম করা দুইজন পুলিশ, তাও আবার বিসিএস ক্যাডার। রাসেল বিশেষ বলার কারণে জেরিন একটু অবাক হয়ে যায় আর রাসেলকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা, আমি তো একটিবারের জন্য বলিনি সে অফিসার বিসিএস ক্যাডার। তাহলে তুমি কিভাবে জানলে সে বিসিএস ক্যাডার? এই রে, কি থেকে কি বলে ফেললাম, এখন বুঝে ধরা পড়তেই হয়। আরে তুমি এইসব কি বলো? যাকে নিয়ে মিডিয়া জগতে ঝড় হচ্ছে তার সম্পর্কে এটা জানা কি বড় ব্যাপার নাকি? সেটাও তো কথা। জানো, ওই অফিসারের নাম রাসেল মাহমুদ। ইস, যদি আজ তুমি সেই অফিসার হতে তাহলে আমার মনের সকল আশা পূরণ হতো। নাম এক হলেই কি মানুষ এক হয় নাকি? আর একটা রাখালকে নিয়ে স্বপ্ন দেখা আর পেঁপে গাছতে ফার্নিচার বানানো একই কথা। হয়েছে হয়েছে, এত কথায় কথায় যুক্তি দেখাতে হবে না। আসো, খেতে বসো। তারপর রাসেল এসে খেতে বসে। খুব আদরের সাথে জেরিন খাবারগুলো পরিবেশন করছে রাসেলের প্লেটে। রাসেলও ভালোই লাগছে, জেরিন তাকে আজ আপন ভাবতে শুরু করেছে। খাবারের টেস্টটা কেমন সেটা বলা মুশকিল, কিন্তু খাবারের গন্ধটা অস্থির। রাসেল খুশি খুশি মনে খাবার মুখে দিয়ে মুখ আর নাড়ায় না। এত পরিমাণ লবণ আর মরিচ দিয়েছে যে কান দিয়ে ধোয়া বের হচ্ছে। ওই, এটা তুই কি রান্না করেছিস? আমার তো কান দিয়ে ধোয়া বের হচ্ছে। কি বলো? আমি কত ভালোবাসা দিয়ে তোমার জন্য কষ্ট করে খাবার বানিয়েছি, যদিও রান্না ভালো করতে পারি না। তোর খাবার তুই খা, আমি বরং নিধির কাছে গিয়ে খাবার খেয়ে আসি। অনেক সুন্দর করে রান্না করতে পারে নিধি। নিধির কথা শুনি জেরিন মনটা ছোট হয়ে যায়। শুধু নিধি কেন, এই পৃথিবীর সকল মেয়ে তার আপনজনের মুখে কোনো মেয়ের কথা শুনলে এমন করে। তুমি ওই মেয়ের কাছে যাবে না, তোমার পায়ে পড়ি প্লিজ। আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না, যেটা আগে কখনো অনুভব করতে পারিনি। রাসেল রাগ সামলাতে না ফিরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তোর সাহস কি করে হয় আমার শরীর স্পর্শ করার? আর হঠাৎ করে এখন এত ভালোবাসা কোথা থেকে আসলো? তোর গর্বের সন্তান যে আমার, সেটা আমি কেন বিশ্বাস করব? নাইট ক্লাবে কি করেছিস তোর মনে নেই? এটা তুমি বলতে পারলে নিজের সন্তানকে নিয়ে? আর তুমি জানোই আমি নেশার করেছিলাম। তুমি না থাকলে আমার সর্বনাশ হতো, যার হাত থেকে তুমি আমাকে রক্ষা করেছো। শোন, তুই আমার বউ সেটা ভেবে তোকে বাঁচাইনি। আমি নারী জাতিকে সম্মান করি, তাহলে চোখের সামনে একটা নারীর ইজ্জত নষ্ট হতে কি করে দিতাম? তুই বাদে অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। তুমি তো অন্য কারোর জন্য সেখানে যাওনি, আমাকে খোঁজার জন্যই গিয়েছিলে। আর আমার সাথে যা করেছো তাতে আমি হয়তো নেশার করেছিলাম, কিন্তু তুমি তো আর নেশার করেছিলে না। তাহলে কেন বলছো এসব? যেই সন্তানের আকৃতি পর্যন্ত এখনো হয়নি, তার নামে এমন কথা বলবে না প্লিজ। তোমার যত ইচ্ছে আমাকে মারো, কাটো, যা খুশি করো, তবুও আমাদের সন্তানকে নিয়ে মিথ্যা অপবাদ দিবে না। হতে পারি আমি তোমার কাছে খারাপ, কিন্তু আমার এই নিষ্পাপ শিশু তো আর খারাপ না, ও তো তোমারই রক্ত। তোর সাথে কথা বলে আমার সময়টুকুই নষ্ট। যা ভাগ এখান থেকে। বলে রাসেল হন হন করে ওর বাড়িতে মায়ের কাছে চলে আসে। এদিকে জেরিন সেখানে বসে খেতে যাচ্ছে। কি করবে সে রাসেলকে আপন করে পেতে? কি রে বাবা, মন খারাপ কেন? কি হয়েছে তোর? মায়ের মন সন্তানের
চেহারা দেখে সব বুঝে যায়। রাসেল গিয়ে ওর মায়ের কোলে শুয়ে পড়ে আর সকল ঘটনা খুলে বলে। রুমে আর কেউ নেই। কি বলিস, এত কিছু হয়ে গেছে অথচ আমি আর কি এর কিছুই জানি না? আমি তোমাকে বলিনি সব, যদি আমার কর্মকাণ্ডের কথা শুনে রাগ করো তাই। দেখ বাবা, বলি কি, তুই জেরিনকে মেনে নে। তুই জীবনে অনেক কষ্ট সহ্য করেছিস, আমি চাই না আরও কষ্ট তোর জীবনে আসুক। আর আমি আমার বৌমাকে আমার বাড়িতে নিয়ে আসব। তখনই দরজার কাছ থেকে রাসেলের বাবা বলে ওঠে। কে কার বৌমা? কিছু তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলো তো। তোমার কিছু বুঝতে হবে না, আমরা মা ছেলে বুঝলেই হলো, বুঝেছো? কি আর করা, ছেলেকে পেয়েছো, এখন এই সংসারে তোমার জোরটাই বেশি। আমি আবার কোথাকার কি? বাবা তুমিও না একটু বোঝো না, আসো এখানে বসো। তুমি জানো রাসেল বিবাহিত? কি বলো এইসব? রাসেল বিয়ে করেছে আর আমি সেটা জানি না? আমাদের সাথে পরিচয় হবার আগে থেকেই রাসেল বিবাহিত। আর আমার বৌমাটা কে জানো? তুমি যদি না বলো তাহলে আমি জানবো কি করে? আমাদের পুলিশ ম্যাডাম জেরিন রাসেলের বউ, যেটা আমি জেনেছি নিধির মামা বাড়িতে। তুমি এত সুন্দর একটা বৌমা থাকা সত্ত্বেও আমি এখনো শ্বশুর হওয়ার মজাটাই পেলাম না। ধুর, মনটাই খারাপ হয়ে গেল। আমি স্বামী হয়েও এখনো পর্যন্ত স্বামীর মর্যাদা পেলাম না, আর তুমি পড়ে আসো শ্বশুরের মর্যাদা নিয়ে। আর বাবা আমি কিন্তু চাই না জেরিন জানুক আমি তোমাদের হারিয়ে যাওয়ার সন্তান। কেন রে? আর এটা শুনলে তো জেরিন অনেক খুশি হবে, আর তোকে রাখাল বলবে না। বাবা আমি চাই ও আমাকে রাখাল হিসেবেই ভালোবাসুক, কোনো ধরনের ছেলে ভেবে না। আচ্ছা ঠিক আছে, তবে এটা বল, আমার বৌমাকে এখানে কবে আনবি সেটা বল। ওইদিকে রাসেলের সকল কথা দরজার আড়াল থেকে নিধি সব শুনতে পায়। কান্নায় ভেঙে পড়ে। জীবনে এই প্রথম কাউকে সে ভালোবেসেছে, আর সেটাও অন্য কারো মানুষের মনের মানুষ। আচ্ছা আমি একদিন নিয়ে আসবো, তবে তোমরা কিন্তু কিছুই বলবে না, ও শুধু জানে তোমরা আমাকে ছেলে বানিয়েছো। আচ্ছা বাবা ঠিক আছে, আর শোন, আমি অফিস করতে পারবো না। তোর জিনিস তুই সব বুঝে নে, আমি রেস্ট নিতে চাই। বাবা তোমার জিনিস তুমি রাখো, আমার জিনিস শুধু তুমি আর মা, বুঝলে? রহিমা চৌধুরীর চোখে পানির। ছেলের এমন কথা শুনে সত্যি এমন কথা কোনো ছেলে আজকাল বলে না, কারণ সবাই অর্থের পূজারী আর বাবা মাকে বানিয়ে দেয় বৃদ্ধাশ্রমের যাত্রী। রহিমা চৌধুরী রাসেলকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মা এখন তাহলে আমি আসি, আমাকে এক জায়গায় যেতে হবে। আচ্ছা বাবা, দেখে শুনে যাস, আর বৌমার খেয়াল রাখিস, তাকে যেন কোনো কষ্ট দিস না, তাহলে তোর খবর আছে, এ আমি বলে দিলুম। বৌমার প্রতি কত দরদ, আর ছেলের প্রতি একটু দরদ নেই। বাবা শোন, জেরিন হলো অন্য বাড়ির মেয়ে, আমরা যদি ওকে ভরসা না দেই তাহলে ও কাকে ভরসা করবে বল? জানিস বাবা, একটা মেয়ে বিয়ে করে যখন স্বামীর ঘরে আসে তখন সবচেয়ে ভরসার মানুষ হয় তার স্বামী আর শ্বশুর শাশুড়ি। আর স্বামী শ্বশুর শাশুড়ি যদি ভালো না হয় তাহলে তার মতো দুঃখী নারী এই পৃথিবীতে হয় না। রাসেল আর কিছু না বলে চলে আসে সোজা ওর স্যার অনিকের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনাদের দোয়া আর আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে কাজ এত বছর হলো কেউ করতে পারেনি সেটা আপনি করেছেন। এর জন্য সরকার আপনাকে অনেক কিছু উপহার হিসাবে দেবে। স্যার আপনি আমাকে সাহায্য করছেন বলেই আমি কিন্তু কাজটা করতে পেরেছি। সেটা তো আমার কর্তব্য ছিল। তা রাসেল সাহেব, আপনি এত বড় পুলিশ অফিসার হয়েও এভাবে গা ঢাকা দিয়ে। স্যার আপনার এই প্রশ্নের উত্তর আমি পরে দেব, আজকে তাহলে আসি স্যার, আসসালামু আলাইকুম। রাসেল সোজা বাসায় চলে আসার জন্য রাস্তা দিয়ে হাঁটতে থাকে। কিছু পথ আসতেই দেখতে পায় একটা ছেলে একটা মহিলার গলা থেকে চেন ছিনতাই করে দৌড়ে থাকে, আর রাসেল ধরে ফেলে। কথাবার্তা বলা পরে বুঝতে পারে ছেলেটা প্রফেশনাল কোনো ছিনতাইকারী না, বরং মায়ের জন্য ঔষধ কেনার টাকা নেই বলে এটা করতে বাধ্য হয়েছে। অনেকের থেকে টাকা চেয়েছে, কেউ দেয়নি। রাসেল ওই ছেলেকে কিছু টাকা হাতে দিয়ে কিছু জিনিস কিনে দেয়, যা বিক্রি করে সংসার চালাতে পারবে। রাসেলের এই ঘটনা কেউ একজন দূর থেকে লক্ষ্য করেছিল। তার এই ঘটনা দেখে খুব ভালো লাগে, আর রাসেলের প্রতি বিশ্বাসটা আরও বেড়ে যায়। সেই লুকিয়ে থাকা ব্যক্তিটা হলো জেরিন। আপনাদের মনে তো আবার অবশ্যই প্রশ্ন জন্ম নিচ্ছে ধীরে ধীরে, তাই না? এটা ভেবেছি এই সময় জেরিন এখানে কিভাবে আসলো। চলেন এই প্রশ্নের উত্তরটাও শুনে নেই।
আসলে রাসেল বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছু সময় পরে জেরিন একটা জরুরি কাজে থানায় আসে, আর সেখান থেকে বাসায় ফেরার পথে রাসেলের এই ঘটনাটা লক্ষ্য করে, যেটা দেখে জেরিন অনেকটাই মুগ্ধ হয়। রাসেল ওই ছেলেটার কাছ থেকে বাসায় চলে আসে। এদিকে জেরিন রাসেলের আগেই এসেছে। সেই কখন বাসা থেকে বেরিয়েছো আর এখন আসার সময় হলো? জানো, বাসায় আমার একা থাকতে অনেক কষ্ট হচ্ছিল। কথাটা বলতে বলতেই জেরিন মাথা ঘুরে ফ্লোরে পড়ে যায়। রাসেল অবাক হয়ে দৌড়ে জেরিনের কাছে আসে। এই জেরিন, তোমার আবার কি হলো? এইভাবে পড়ে গেলে কেন? সারাদিন খাবার খাওনি নাকি? কিন্তু জেরিন কোনো কথাই বলছে না দেখে রাসেল দ্রুত কাছের একটা হাসপাতালে নিয়ে যায় আর রহিমা চৌধুরীকে ফোন করে আসতে বলে। হাসপাতালে আসলে ডাক্তার জেরিনকে নিয়ে যায়। পরীক্ষা করে দেখতে পায় জেরিনের তেমন কিছু হয়নি, প্রেগনেন্ট থাকার কারণে এমনটা হয়েছে। তার উপর শরীরটাও অনেক দুর্বল। রাসেল আর জেরিন প্রেগনেন্টের কথা তো আগে থেকেই জানে, তাই আর কোনো চিন্তা করলো না, বরং খুশি হলো। এদিকে রহিমা চৌধুরীও চলে আসে। রাসেল, কি হয়েছে জেরিনের? এইভাবে হঠাৎ মাথা ঘুরে কেন পড়ে গেছে? মা, তেমন কিছু হয়নি। জেরিন তো প্রেগনেন্ট আর না খেয়ে থাকার কারণে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। ডাক্তার কিছু ওষুধ লিখে দিয়েছে, এগুলো খেলেই সব ঠিক হয়ে যাবে। জেরিন রহিমা চৌধুরীর পায়ে ধরে সালাম করে, যেটা দেখে রহিমা চৌধুরী অনেকটাই খুশি হয়। মা, তোমার জায়গায় পায়ে না, আমার বুকে। আর শোনো, আমার বংশের প্রদীপের যেন কোনো ক্ষতি না হয়। তুমি নিজের যত্ন নিবে, মনে থাকবে তো আমার কথা? হুম, আম্মা, আপনার কথা আমি অবশ্যই মনে রাখবো। আর যদি আমার শাশুড়ি থাকতো তাহলে হয়তো আপনার মতোই অনেকটা খুশি হতো। এই কথা শুনে রহিমা চৌধুরী রাসেলের মুখের দিকে তাকিয়েছে। কিছু বলবে, কিন্তু রাসেল তো আগেই মানা করেছে, তাই আর বলা যায় না রহিমা চৌধুরীর মনের কথাটা। মা, আমরা তাহলে যাই কেমন? আমি বলি কি, এখন জেরিনকে নিয়ে আমাদের বাসায় চল। রাত হয়ে এসেছে। তোর বাসা তো ভালোই দূরে, আবার রান্না করাটাও ঝামেলা। না মা, সেটার কোনো দরকার নেই। আমি বলেছি সেটা কর, বুঝলি? এত বেশি কথা বলোস কেন? জানোস না, মুরব্বীরা যা বলে তার সন্তানের ভালোর জন্যই বলে। রাসেল আর বেশি কিছু না বলে মায়ের গাড়ি করে বাড়িতে চলে আসে। জেরিন এত বড় বাড়ি দেখে তো অনেকটাই অবাক হয়ে যায়। আম্মা, এত বড় বাড়ি আপনাদের? খুব সুন্দর করে সাজানো বাড়িটা। আরে মা, এটা তো কিছুই না। এরকম আরও অনেক বাড়ি আছে আমাদের। দেশের বাইরেও অনেকগুলো বাড়ি আছে। ও, আপনারা তাহলে তো অনেক ধনী পরিবার। আচ্ছা মা, আপনাদের কোনো ছেলে সন্তান নেই? রহিমা চৌধুরী রাসেলের মুখের দিকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে থাকে, কিছু বলে না। কি বলবে সে? রাসেল তো বলতেই মানা করেছে। তারপর ওরা সবাই ভিতরে চলে আসে। বাসায় এখন কেউ নেই, সবাই কোথায় যেন গেছে, আর রাসেলের বাবা তো অফিসেই আছে। জেরিন, এসব এখন জানা কি তোমার খুব জরুরি? এমনিতেই মার মন খারাপ, দেখছো না? এই দেখো আমার মন খারাপ, আমি সেই দিকে কোনো নজরই দিইনি এখনো। মা, হয়েছে, এখন চলো ভিতরে আয়। এভাবে বাইরে দাঁড়িয়ে তো আর কথা বলা যায় না, তাই না? তারপর ওরা সবাই ভিতরে চলে আসে। বাসায় এখন কেউ নেই, সবাই কোথায় জেনে গেছে, আর রাসেলের বাবা তো অফিসেই আছে। মা, তুমি এখানে চুপটি করে বসো, আমি গিয়ে একটু তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। আম্মা, আমি থাকতে আপনি কেন যাবেন? আমি খাবার তৈরি করে আনি। কি বলছো এসব? তোমার এখন সম্পূর্ণ রেস্টে থাকতে হবে, কোনো কাজ করা যাবে না, বুঝেছো? আম্মা, এখন রেস্ট নিতে হবে না। আর আমি তো তোমার মেয়ের মতোই, তাই না? মায়ের সাথে কাজ করতেই পারি। জানো মা, আমি মায়ের আদর পাইনি। তোমাকে পেয়ে মনে হচ্ছে আমি আমার হারানো মাকে ফিরে পেয়েছি। পাগলি মেয়ে একটা, এভাবে কান্না করছিস কেন? আমি তো তোর মা, তাই না? ভাই রে, এই মেয়ে এত অভিনয় কবে থেকে শিখলো? আমার সাথে কত খারাপ আচরণ করেছে, আর মার সাথে লক্ষ্মী বইয়ের আচরণ। এর তো সিনেমায় অভিনয় করালে ভালো হতো। এইভাবে তারা আরো অনেক কথা বলে। কিছু সময় পরে সবাই বাসায় চলে আসে। বড়াম্মা, ছেলের বউকে পেয়ে আমাকে ভুলে গেলে? সবাই তো অবাক ছেলে বউ শব্দটা শুনে। আর রাসেলের তো আর অবাক নিতে কি করে জানলো জেরিন ওর স্ত্রী। নিধিমা, তুই এসব কি বলছিস? উনি তো রাসেলের ম্যাডাম। রাসেল তার বাসায় কাজ করে। তুমি ভুল জানো বাবা,
উনি রাসেল ভাইয়ের স্ত্রী জেরিন, আমাদের এখানকার পুলিশ অফিসার। নিধি মামনি, তুই এটা কি করে জানলি? আমি তো এটা কাউকে বলিনি। বড়মা, একটা কথা আছে না, যেটা গুরুজনেরা সবসময় বলতো, সত্য কথা কখনো চাপা থাকে না। নিধির চোখে জল, মনে হচ্ছে এখনই মেঘ ভেঙে বৃষ্টি নামবে। মামনি, তুই কান্না করতেছিস কেন? কি হলো তোর আবার? না বড়মা, কিছু না, এই মনে হয় চোখে পোকা পড়েছে। নিধি ওখানে দাঁড়িয়ে সোজা রুমে চলে যায়। এদিকে জেরিন তো নিধিকে এই বাড়িতে দেখে অবাক হয়ে যায়। মনে মনে কিছু হারানোর ভয় তারা করে বেড়াচ্ছে। যা বাবা, হঠাৎ করে নিধির আবার কি হলো? কিছুই তো বুঝলাম না। আমিও তো কিছুই বুঝলাম না। এই তো ভালো আছি। হঠাৎ আবার কি হলো রাসেলদের? দেখো, আল্লাহই ভালো জানায়। রাসেল তো ঠিকই বুঝতে পেরেছে নিধির এমন আচরণ করার কারণ। নিধি যে রাসেলকে পছন্দ করত আর জেরিনকে দেখে সহ্য করতে পারেনি। তারপর কেউ কোনো কথা না বলে খাবার খেয়ে নেয়। জেরিন তো এই বাড়িতে থাকবেই না, চলে যাবে, কিন্তু রহিমা চৌধুরী কিছুতেই যেতে দেবে না। জেরিন রাসেলের কানে কানে বলে, ওই চলো না, আমরা সবাই চলে যাই। এখানে আমার থাকতে ভালো লাগতেছে না। তোমার যে কী কারণে ভালো লাগছে না সেটা তো আর আমার অজানা নয়। শুনলে না মা কড়া করে কি বলে দিল? সেটা তো শুনলাম, কিন্তু আমার তো ভালো লাগতেছে না। আচ্ছা চলো ছাদে গিয়ে বসে থাকি, হয়তো তোমার একটু হলেও ভালো লাগবে। আচ্ছা চলো তাহলে, যদি মনটা একটু ভালো হয়। তারপর রহিমা চৌধুরীকে বলে রাসেল আর জেরিন ছাদে চলে আসে। কি ছাদে এসেও বাদে আর একটা ঘটনা, কারণ ছাদে নিধি বসে আছে। দেখেই বোঝা যাচ্ছে নিধির মনটা খুব খারাপ। তুমি আমাকে মন ভালো করার জন্য এখানে নিয়ে আসলে বলো? দেখো জেরিন, আমি বুঝতে পারতেছি তুমি নিধিকে মানতে পারতেছো না, কিন্তু তুমি এটা কেন বোঝো না? হয়তো নিধি আমাকে ভালোবাসে, কিন্তু আমি তো নিধিকে ভালোবাসি না। মনটা ছোট করে বললাম। তারপর ধীরে ধীরে রাসেল আর জেরিন নিধির কাছে আসে। ওদের দেখে নিধি উঠে চলে যেতে নেয়। অমনি জেরিন নিধির হাত ধরে ফেলে। আচ্ছা আপু, তোমার কি হয়েছে বলো তো? নাকি তোমাদের বাসায় এসেছে বলে তুমি আমাদের সহ্য করতে পারতেছো না? কোনটা বলো তো? নিধি এই কথা জবাবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। দেখো নিধি, তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। তুমি না বুঝে হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছো। যদি একটা বারের জন্য আমাকে জিজ্ঞেস করতে আমি তোমাকে ভালোবাসি বা পছন্দ করি কি না, তাহলে আজকে হয়তো এমন কষ্ট পেতে হতো না। আপু, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি যদি একটিবারের জন্য তোমার ভাইয়ের সম্পর্কে খবর নিতে, তাহলে এমন হতো না। দেখো নিধি, তোমার জন্য অনেক ভালো ছেলে ডিজার্ভ করো, আর তুমি কিনা আমার মতো একটা রাখালের জন্য এমন মন খারাপ করে আসো। দেখবে আমার থেকে অনেক ভালো ছেলে তোমার জীবনে আসবে। ভাইয়া, কি করব বলো, আমি জীবনে কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে দেখেই আমার মনে ঘন্টা বাজতে শুরু করে। আস্তে আস্তে তোমাকে ভালোবাসতে শুরু করি, তো আমি মানতে পারছি না তুমি বিবাহিত। নিধি আপু, এটা নিয়ে কষ্ট পেও না তো। মনে করো এটা তোমার জীবনে একটা দুঃস্বপ্ন ছিল, যা কল্পনাতেই মানায়, বাস্তবে কখনোই রূপ নেয়নি। ভাবি, আমি এত সময় কিচ্ছু বুঝতে পারিনি, কিন্তু এখন তোমরা এত সুন্দর করে বোঝালে, যা শুনে আমি সবই বুঝতে পেরেছি। ভাবি, তোমার কাছে একটা জিনিস চাইবো, কখনো ভাইয়াকে কষ্ট দিও না, ভাইয়ের মনটা খুব ভালো। ননদিনী, তোমার রাখাল ভাইকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। কখনো কষ্টের ছিটে পোটাও ওর কাছে আসতে দিব না। ভাবি, তুমি কি বলো এসব? ভাইয়া আগে রাখাল ছিল, কিন্তু ভাইয়া এখন এই বাড়ি হারিয়ে যাওয়ার সন্তান। কি বলছো এসব? তাহলে আম্মা আব্বা আমার আসল শ্বশুর শাশুড়ি? বড় আম্মু আর বড় আপু তোমার আসল শ্বশুর শাশুড়ি। কিন্তু তোমার ভাই এটা আমাকে কখনো বলে নাই। যাও, তোমার ভাইয়ের সাথে আমার কোনো কথা নেই। এত বড় একটা আনন্দময় কথা আমার থেকে লুকিয়েছে। তখনই পিছন থেকে রাসেলের মা রহিমা চৌধুরী এসে বলে, মারে, এতে রাসেলের কোনো দোষ নেই, কারণ ও চাইতো তুমি ওকে রাখাল হিসেবেই ভালোবাসো, ধনী ছেলে এটা যেন না। জেরিন রহিমা চৌধুরীকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আচ্ছা মা, বুঝলাম সে আমাকে এই জন্য বলে নাই, কিন্তু আমাকে যে তোমাদের আদর ভালোবাসা পাওয়া থেকে বঞ্চিত করেছে, সেটার কি হবে? আর দেখো, উনি নিজে এসে ঠিকই তোমাদের আদর ভালোবাসা নিয়েছে। জেরিনের এমন কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়।
আহা, ও তাহলে এই ব্যাপার। তোমার জন্য অনেক ভালোবাসা এই বুকে আছে, বুঝলে? কখনো ফুরাবে না। ভাবি, একটা কথা বলবে? তুমি বিসিএস ক্যাডেট হয়ে ভাইয়ের মতো একটা মূর্খ রাখালকে জীবনসঙ্গী হিসেবে কিভাবে বেছে নিলে? নিধি শোনো, আমি যখন ছোট তখন আমার মা মারা যায়। তারপর আমার বাবা আমাকে বড় করে। আমি পড়াশোনায় খুবই মেধাবী ছিলাম। আর তোমার ভাইকে আমার বাবা খুব ভরসা করতো আর ভালোবাসতো। বাবা মারা যাওয়ার সময় আমাকে তোমার ভাইয়ের সাথে বিয়ে দেয়, কিন্তু আমি তোমার ভাইকে মেনে নিতে পারছিলাম না। খুব কষ্ট দিয়েছি তোমার ভাইকে, তবুও তোমার ভাই আমার সাথে কখনো রাগ দেখিয়ে কথা বলেনি। নিজে না খেয়ে আমার পড়াশোনার খরচ চালিয়েছে, আমাকে বিসিএস ক্যাডার বানিয়েছে। আমি বিসিএস হওয়ার পরে তোমার ভাইকে কাজের লোকের মতো রেখেছি, তবুও কখনো প্রতিবাদ করেনি। আজ আমি তোমার ভাইয়ের মতো এত ভালো মনের একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মনে করি। ভাবি, তুমি যেটা করেছো সেটা হয়তো আমি থাকলেও করতাম, কারণ কোনো শিক্ষিত মেয়েই চাইবে না এমন রাখালের মতো মূর্খ জামাই। মা দেখছো, এরা দুইজন আমাকে নিয়ে কত কি বলতেছে, তুমি কিন্তু কিছুই বলতেছো না। অভিমানী সুরে বললাম। হয়েছে অনেক, আর কথাই শুনলাম। আমার ছেলের জীবনে এমন কোনো দিন হয়তো যায়নি যেটাই কষ্ট করতে হয়নি। মা গো, যখন জানতে পারবে তোমার এই রাখাল ছেলেটাই আজকের সমাজের সবার মুখে মুখে যে পুলিশ অফিসারকে নিয়ে কথা, সেই অফিসার তোমার ছেলে, তখন নিজেকে গর্বিত মনে করবে। জানো মা, তোমার ছেলে গরিব হলে কি হবে, কিন্তু তার মনটা না খুবই বড় মাপের ছিল। কাউকে টাকা দিয়ে হয়তো সাহায্য করার ক্ষমতা ছিল না, তবে কথা বা কাজ দিয়ে ঠিকই সাহায্য করতো সবসময়, যার জন্য আমাদের গ্রামের সবাই ওকে নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসতো। দেখতে হবে না ছেলেটা কার? রহিমা চৌধুরী ও রায়হান চৌধুরীর একমাত্র ছেলে ও। ওর শরীরে যে উপকারী মানুষের রক্ত বইছে, বুঝলে বৌমা? বুঝেছি আম্মা। তাই যদি না হতো তাহলে কি আর নিধি আপু তার ভাই অমন ন্যায়পরায়ণ হতো নাকি? ভাবি, তুমি কিন্তু একদম আমাকে আপু বলবে না। আমি ভাইয়া ছোট না, বলো। তুমি আমাদের আদর করে নিধি বলে ডাকবে, আমার হবু ডাক্তারনি বলে ডাকতে পারো। আচ্ছা, নিধি বলেই ডাকবো, কেমন? এখন খুশি তো নাকি? খুশি কি করে থাকবো বলো? আমার খুশির কারণটা যে তুমি অনেক আগে নিয়ে নিজের নামে দখল করে নিয়েছো। পেতনি এখন হবু ডাক্তার নেই, আরও কত নাম আছে সেটা একটু বল, মেমোরিতে সেভ করে রাখি, ঝগড়া করার সময় মনে পড়বে। বড়মা, দেখছো তোমার ছেলে আমার সাথে ভাই পাড়া দিয়ে ঝগড়া করতে চাইছে। এমনিতেই আমার এখন ঝগড়া করার মুড নেই। এই তোরা একটু থামতো। জানো বৌমা, রাসেল হারিয়ে গেলে অনেক খুঁজেছি ওকে, এই দেশের একটা কোনাও বাদ রাখিনি। নিজেরা সাথে পুলিশ দিয়েও খুঁজেছি, কিন্তু কোনো কিছুতেই কাজ হয়নি। বড় আম্মু, আমার ভালো লাগছে না, তোমরা থাকো, আমি বরং রূপে গেলাম। রহিমা বেগম খুব ভালো করেই বুঝতে পারে নিধির কেন ভালো লাগছে না। রাসেল আর জেরিন যতই বুঝাক না কেন, নিধি তো কোনো কিছুই বোঝার মতো মেয়ে নয়। মা, অনেক তো হলো, এখন চলো নিচে যাওয়া যাক। এমনিতেই সন্ধ্যা নেমে এসেছে, হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। আম্মা আপনার ছেলে ঠিকই বলেছে, এখন চলে নিচে যাই। এইখানে থাকলে শীতে কাঠপুতুলের মতো হয়ে যাব। মা চলো, অনেক তো গল্প করা হলো, এখন নিচে যাওয়াই ভালো। তারপর সবাই একসাথে নিচে আসে, নিধি ওর রুমে চলে যায়। এদিকে রাসেল আর জেরিনকে রহিমা চৌধুরী একটা রুম দেখিয়ে ফ্রেশ হওয়ার জন্য বলে এবং সে নিচে চলে আসে। তুমি এত বড় লোকের ছেলে, আর সেই কথাটা আমাকে একটিবারের জন্য জানানোর প্রয়োজন মনে করোনি? তোকে কোনো কিছু বলার প্রয়োজন মনে করি না। কেন বলবো? তুই তো বলেছিস আমার মতো রাখাল তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই। যাই হও না কেন, তুমি আমার স্বামী, এটাই সব থেকে বড় পরিচয় আমার কাছে। আর তুমি জানো না, স্বামী সব সময় স্ত্রীর সাথে সব কিছু শেয়ার করে, হোক না তার মনে জমানো কষ্টের পাহাড়। শোন, যে স্ত্রী স্বামীকে স্বামী বলে মনেই করে না, তার জন্য এসব মিথ্যে মায়া রেখে কী লাভ বল? আর তুই তো নিজে মুখেই বলেছিস আমার এই সংসারে তুই কিছুদিন থাকবি।
আমাকে তোর নাকি সহ্য হয় না, তাহলে আজকে এসব কেন বলতেছিস? প্লিজ এইসব কথা বলো না। আমি আগে ওইসব কথা বলেছি, কারণ সংসারের যে একটা মানে আছে সেটা বুঝতাম না। স্ত্রী উপরে যে স্বামী নামক কাজটা কত বড় নিরাপত্তার ছায়া, সেটা কখনোই ভাবিনি, কিন্তু এখন এই সব বুঝতে পেরেছি। সব থেকে বড় কথা, আমি এখন তোমার সন্তানের মা হতে চলেছি। আমি তোমার সন্তানের মা হয়েই সারা জীবন তোমার বুকে মাথা রেখে থাকতে চাই। বিধাতা মরণকালেও যেন আমাদের আলাদা না করে। এইসব কথা শুনে রাসেলের মনে মনে খুবই ভালো লাগে, কিন্তু এত সহজে তো মেনে নিলে চলবে না। ওকে বুঝাতে হবে আপনজনের দেওয়া কষ্ট কতটা ভয়ঙ্কর হয়। শোন, মা যেন বুঝতে না পারে তোর সাথে আমার কোনো মিল নেই, তাহলে মা অনেক কষ্ট পাবে, কিন্তু আমি সেটা চাই না। তাই মা যেন কোনোভাবেই বুঝতে না পারে, যদি বোঝে তাহলে তোর খবর আছে বলে দিলাম। এমন করিও না, মায়ের কষ্ট হবে সেটা তুমি ঠিকই বুঝতে পারছো। আর আমারও যে একটা মন বলে জিনিস আছে, সেখানে যে 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে, সেটা কেন তুমি বুঝতে পারছো না? এত কিছু বোঝার সময় আমার হাতে নেই। আমার মন বলতে কিচ্ছু নেই, যেটুকু ছিল সেটুকু তোর দেয়া আঘাতে পাথর হয়ে গেছে। যদি তোর ভালোবাসার বরফ দিয়ে মনটাকে গোলাতে পারিস তো চেষ্টা করে দেখ। তোমার মন যতই পাথর হোক না কেন, আমার ভালোবাসার ফুল তোমার মনে ফোটাবই, ইনশাল্লাহ। দেখা যাক কতটা সম্পূর্ণ করতে পারিস। বেস্ট অফ লাক পুলিশ ম্যাডাম। এখন দয়া করে এসব কথা বন্ধ কর, আমার মাথা ধরিয়ে ফেলেছিস। তুই কি মাইরি বিরতিহীন রেডিওর মতো বাঁচতে আসিস তো বাঁচতে আসিস, বন্ধ হবার কোনো নামে নিচ্ছিস না। আমার এই কথা তোমার কাছে রেডিওর মতো মনে হয়? এতটা ঘৃণা করো আমাকে যে আমার কথাটা পর্যন্ত তোমার ভালো লাগে না? আমাকে তোর যদি ভালো না লাগে তাহলে তোকে শুধু শুধু আমার একা ভালো লেগে কী হবে বল? ফলস্বরূপ শুধু কষ্টটাই পাবো, তাছাড়া বড় মায়া খাটানোর কষ্টই করিনি। তাও যদি তোর দেয়া কষ্টটা আমার এই অবুঝ মনটা সহ্য করতে পারে। তুমি আমাকে কষ্ট দিয়ে কি খুব শান্তি পাও বলো? আমার যে কষ্ট হয় সেটা কেন বোঝো না? আমার তোর মন বোঝার মতো শক্তি নেই, তাই তোর মনের কষ্টের বই আমি পড়তে পারি না, বুঝেছিস তুই? এখন চুপ থাক, তোর কথার জন্য আমার 3 কেজি মাথা ধরেছে। তুমি বিছানায় আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, আমি বরং তোমার মাথায় হাত বুলিয়ে দিই। দেখবে অনেক ভালো লাগবে, তোমার মাথা ব্যথা একটুও মনে হবে না। না না, এটা তো হবে না। আমি মিথ্যে মায় কাটানো শিখতে চাই, কোনো মিথ্যে মায় আর নিজেকে জড়াতে চাই না। কি হবে এত কষ্ট সহ্য করে যদি শেষে সুখের ছোঁয়াটুকু না পাই? জেরিন আর কোনো কথা বলি না, নীরবে শুধু কান্না করতেছে। এটা ছাড়া আর তো করার কোনো রাস্তাও নেই। সেও যে আর এর থেকে 1000 গুণ বেশি করেছে। আজ তাকে তো রাসেলের দেওয়া সামান্য কষ্ট সহ্য করতেই হবে। শুনে রেখো, তোমার দেওয়া সকল কষ্টের আগুনে নিজেকে পুড়িয়েই নিজেকে তোমার মনের মতো তৈরি করব। তুমি যত খুশি কষ্ট দাও, তবে দিন শেষে তোমার ওই মিষ্টি হাসিটা দেখার একটা সুযোগ দিও। তবুও কষ্টটা অন্তত মনে হবে না। তোমার ওই হাসি দেখেই একদিন হারিয়ে যাব কোনো এক গভীর নিধরায়। না, এখানে যদি আর কিছু সময় থাকি তাহলে জেরেনের ইমোশনাল কথা শুনে নিজেকে আর শক্ত রাখতে পারবো না। কিন্তু আমি এত সহজে নিজেকে কাবু করাতে চাই না। ওকে যে বুঝতেই হবে, সবারই কষ্ট হয়। রাসেল আর কোনো কথা না বলেই নিচে চলে যায়। এদিকে জেরিন চোখের পানিতে বুক বসিয়ে ফেলছে, চোখটাও ফুলে গেছে, যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এইভাবে অনেক সময় কান্না করে অষ্টমী গিয়ে ফ্রেশ হয় না, কেউ যেন বুঝতে না পারে। রাসেল, তুই একা নাচতে নাচতে নিচে আসলি? আমার বৌমাকে কোথায় রেখে এসেছিস? তুই জানিস না বৌমাকে এখন কোনোভাবেই একা রাখা উচিত না। মা, ও কোনো ছোট বাচ্চা নয় যে ওর খেয়াল সারাক্ষণ রাখতে হবে। ওর খেয়াল ও নিজেই রাখতে পারবে, সেটুকু বুঝ ওর হয়েছে। কি বললি এটা? বুঝলাম ও কোনো ছোট বাচ্চা না, কিন্তু ওর ভিতরে তো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তোর সন্তান, তাই না? যদি মেয়ে হয়ে একবার এই কষ্টটা বুঝতে পারতি তাহলে এটা কখনোই বলতি না। হ্যাঁ মা, আমি তো কিছুই বুঝি না। তুমি আমাকে বুঝিয়ে দেয়া বাদ দিয়ে আমার মাথা ব্যথা করতেছে। তোমার স্পেশাল থেরাপি দাও। তখন সিঁড়ি থেকে নামতে নামতে নিধি বলে ওঠে, ভাইয়া, মাথা ব্যথার ওষুধ কিন্তু তোমার এই ডাক্তার বোনের কাছেও আছে।
কি ভাই, লাগবে নাকি? না রে বইন, তোর ওই মগা মার্কা ওষুধে আমার কিছুই হবে না। আমার মায়ের স্পেশাল থেরাপি একটু পেলে আমার মাথা ব্যথা ঠিক হয়ে যাবে। বুঝেছিস পেতনি ডাক্তার? কি? আমি পেতনি? বড় মা, তোমার ছেলের ঘাট মটকাইতে কিন্তু আমার একটুও সময় নিব না। আমাকে পেতনি বলে? তোর বউ পেতনি, তোর 14 গোষ্ঠী পেতনি। এ না, 14 গোষ্ঠী হলি তো আমিও না। এটা হবে না, শুধু তোর বউ পেতনি। তুই পেতনি আর দেখ আমার বউ পরিদের রানী, তোর মতো পেতনি না। তুই তো মেকআপ করে আলট্রা সুন্দরী, আর আমার বউ কোনো মেকআপ ছাড়াই স্ট্যান্ডার্ড লেভেলের সুন্দরী। বুঝলে শাকচুন্নি, সে ওরা গাছের ভূতনি। হ্যাঁ। এইদিকে জেরিন দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছে আর মুচকি মুচকি হাসতেছে। দেখে মনে হচ্ছে ওর মনে এখন কোনো কষ্ট জমা নেই। তাহলে তোমার ওই মূর্খ রাখাল ছেলেকে বলে দাও আমার মতো মরণ শিক্ষিত হবু ডাক্তার মেয়েকে পেতনি না বলতে। হেই ইজ ফিউচার ডক্টর, ডোন্ট কল মি স্টুপিড কার। এই রে, এটা আমি কি বলে ফেললাম? এখন তো আমার সব শেষ হয়ে গেল রে। রাসেলের এইরকম ইংরেজি শুনে রহিমা বেগম আর নিধি তো অবাক, আর জেরিন তো এমনভাবে হা করে তাকিয়েছে যে মুখে মশা গেলেও বুঝবে না। ভাইয়া, তুই তো সামান্য মূর্খ রাখাল, তাহলে আমি যেন তোকে মূর্খ রাখাল না বলি সেটা ইংরেজিতে কিভাবে বলি শুনি? রাসেল, নিধি ঠিকই বলেছে। তুই তাড়াতাড়ি বল, এমনভাবে ইংরেজি কি করে বলতে পারলি? এই রে, এখন আমি কি কথা বলবো? আমার প্রিয় পাঠক ভেরা, একটু বলে দেন কি করা উচিত। না, আপনাদের বলতে হবে না, আমি নিজেই পাইছি। আসলে হয়েছে কি মা, তোমরা তো জানোই তোমার বৌমা কত শিক্ষিত, আর আমি তার সাথে অনেক বছর হলেই একসাথে আছি। সে অনেক সময় ইংরেজি বলতো, সেটা শুনে আমি এটা মুখস্থ করে রেখেছিলাম। এটাই। না, এটা তো ঠিক না। কারণ ও যদি মুখস্থ করতো তাহলে যেই লাইন মুখস্থ করেছে সেটা বলতে পারতো, এটা মানলাম। কিন্তু নিধির বাংলা কথার উত্তর ইংরেজিতে কিভাবে দিল, এটাই তো আমাকে অবশ্যই ভাবিয়ে তুলেছে। ও তাই বল। তাই তো বলি, গোবরে পদ্ম ফুল কি আর সবার ভাগ্যে ফোটে নাকি? আর মূর্খ কখনো শিক্ষিত হয় নাকি? দেখ পেতনি, তুই কিন্তু আমার সাথে ঝগড়া করে আমার মাথা ব্যথা বাড়িয়ে দিচ্ছিস। আমি কিন্তু তোর চুল একটাও রাস্তা রাখবো না। আমার বাবা মা টাকা খরচ করে শিক্ষিত, মুখ নিয়ে যা ইচ্ছা বলবো, তাতে তোর কি? দাঁড়া, তোকে শিক্ষিতগিরি বের করছি। ছোট আম্মু, ছোট আম্মু। হ্যাঁ রাসেল বল, এভাবে চিল্লাস কেন? এদিকে নিধি তো এক দৌড়ে রুমে চলে গেছে, কেননা নিধি ওর মাকে অনেকটাই ভয় পায়। আর এইখানে রাসেলকে তো নিধির মা অনেক ভালোবাসে, তাই ভয় না পেয়ে উপায় আছে। তোমার এই পাগলি মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, এ বাড়ি থেকে তাড়াও। আমার সাথে শুধু শুধু পায়ে পাড়াতে ঝগড়া করে। তখনই আবার নিধি দোতলা থেকে জুড়ে চিল্লান দিয়ে বলে, তোকে আগে এই বাড়ি থেকে তাড়াবো, বুঝলি? আমি কোথাও যাব না। দেখলে ছোট আম্মু, তোমার সামনে তোমার মেয়ে আমাকে বাড়ি ছাড়া করতে চায়। আরে ভাই রাসেল, তুই পারফেক্ট সময় এত সুন্দর মন মাতানো নাকা কানার অভিনয় কিভাবে করতে পারোস? তোকে তো সিনেমায় দেখা উচিত ছিল। পরিচালক মনে হয় তোকে দেখতেই পায়নি। এই নিধি, এসব কি হচ্ছে? রাসেল তোর বড় ভাই, হয় না? বড় ভাই তো কি হয়েছে? তাই বলে কি আমি ওর সাথে মজাও করবো না? এটা কি হয় নাকি, সেটাই বলো। নিধির কথার জবাবে দরজার কাছ থেকে কেউ একজন বলে ওঠে, যেটা দেখার জন্য সবাই পিছনে ফিরে তাকিয়ে দেখতে পায় দরজার কাছে থাকা মানুষটা হলো রাসেলের চাচু, মানে নিধির বাবা, ডাক্তার সজীব। মাত্র হাসপাতাল থেকে সোজা পাশে এসেছে, যা তাকে দেখেই বোঝা যাচ্ছে। আমার ছেলের সাথে কে ঝগড়া করবে শুনি? কার এত বড় সাহস আমার ছেলের সাথে ঝগড়া করতে চায়? আমি একটু দেখি তাকে। লে বাবা, এত সময় ধরে আমার সাথেই পারছি না, এখন আবার আরেকজন আসলো। না, তার চেয়ে বরং রুমে যায়। এখন রাসেলের সাথে ঝগড়া করে পারবো না। কিরে পেতনি, লেজ গুটে পালাচ্ছিস কেন? আয়, আমার সাথে লাগবে না? আয়, আরো ঝগড়া কর। শাক চুন্নি আইছে আমার সাথে লাগতে। হ্যাঁ। দেখ রাসেল, আমার নিধি মামনিটাকে এভাবে একদম পচাবি না, এই আমি কড়া গলায় বলে দিলাম। ভাবি, তুমি এটা কি বলতেছো? নিধি আমার ছেলের সাথে কেন লাগবে? ও কি বুঝতে পারে না রাসেল ওর বড় ভাই হয়? সজীব, তুই চুপ থাক। আর বোন ভাইয়ের সাথে একটু দুষ্টামি করবে না তো কার সাথে করবে? আর শোন, আমি আমার মেয়ের পক্ষে আছি। এইভাবে আরো অনেক কথা বলে রাতের খাবারের জন্য টেবিলে বসে আছে।
রহিমা চৌধুরী বলে দিচ্ছে কিভাবে খাবার পরিবেশন করবে। বৌমা, তুমি এভাবে দাঁড়িয়ে না থেকে বরং রাসেলের পাশে পাশে খাবার খেয়ে নে। আম্মা, সবাই খেয়ে উঠুক না, আমি বরং আপনার সাথে একসঙ্গে বসে বউ শাশুড়ি মজা করে খাবো। না মা, তুই বসো, সবার সাথে খেয়ে নে, আমি পরে কাজের লোকদের নিয়ে একসঙ্গে খাবো। আর তোর শ্বশুর তো এখনো আসে নাই। আম্মা, আপনি যদি কাজের লোকদের সাথে খেতে পারেন তাহলে আমি কেন পারবো না বলেন? ওরা সবাই যেমন, আমিও তো তেমনই। আমি হতে পারি একজন বিসিএস ক্যাডার, কিন্তু তার চেয়ে বড় পরিচয় আমি একজন রাখালের স্ত্রী। এটা তো ভুলে গেলে চলবে না। বাবা, যে মেয়ে আগে রাখালের নাম গন্ধ শুনতে পারতো না, আর সে এখন রাখালের জন্য পাগল, এটা কি ভাবা যায়? হ্যাঁ, আপনারাই বলেন। আচ্ছা মা, তুই থাক, আমার সাথেই খাবি, তাও এসব কথা এখন রাখ। এইভাবে আরো অনেক কথা বলে সবাই খাবার পর্ব শেষ করতে না করতে মিস্টার রায়হান চৌধুরী ও বাসায় চলে আসে, আর সেও খেয়ে নেয়। তারপর সবাই যার যার রুমে চলে যায় ঘুমানোর জন্য। রাসেল গিয়ে সোফায় বিছানা ঠিক করতেছে, কারণ জেরিন সাথে তো শোবে না। এই, তুমি এটা কি করতেছো? রুমের মাঝে এত বড় একটা খাট থাকতে তুমি সোফায় বিছানা কেন করতেছো? বুঝলাম না। তোর সাথে ঘুমানোর কোনো ইচ্ছে বা অধিকার কোনোটাই আমি নিজের মনে করি না। এমন কেন করছো? আমি তোমাকে এইভাবে সোফায় রেখে খাটে ঘুমাবো? সেটা আমি পারবো না। ঘুমাস না, তোকে ঘুমাতে কে বলেছে? তোর যেখানে ইচ্ছে সেখানে ঘুমা, আমার করার কিছুই নেই। আগে তো ঠিকই ঘুমিয়েছিস, আমি মাটিতে ঘুমাইছি, তাহলে এখন আমার জন্য হঠাৎ দরদ উতলে উঠছে কেন? দেখো, আমি মানছি আগে তোমার সাথে যা করেছি তা ঠিক করিনি, যা আমার জন্য কখনো ক্ষমার যোগ্য না। ঠিক আছে, তুমি সোফায় ঘুমাও, আমি তাহলে ফ্লোরে ঘুমোই। এমনিতেই ফ্লোরটা আজকে অনেক ঠান্ডা। জেরিন খাট থেকে একটা বালিশ আর চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়ে আর নীরবে কান্না করতে থাকে। কি করে এখন? এমনিতেই ফুলের যে ঠান্ডা, আর তাতে জেরিনে যদি ঠান্ডা লাগে তাহলে মা তো আমাকে মেরেই ফেলবে। এই জেরিন, তুই এইভাবে ফুলের শুয়ে পড়লি কেন? তুমি সোফায় ঘুমাবে আর আমি খাটে ঘুমাবো? এটা আমি পারবো না। আগে হয় তোমাকে সহ্য করতে পারিনি, তাই থেকেছি, কিন্তু এখন আমি সব বুঝি। তুমি আমার বেঁচে থাকার একমাত্র উৎস। তোমাকে ছাড়া যেন আমার জীবনটাই অচল। তোকে বলছি না খাটে ঘুমাইতে, নাকি মার খাওয়ার খুব শখ হয়েছে সেটা বল। মা যদি জানতে পারে তুই বিছানা ছেড়ে ফ্লোরে ঘুমাইছিস তাহলে আমাকে আস্ত রাখবে না। তাহলে তুমিও আমার সাথে খাটেই ঘুমাও, নাহলে আমি এভাবেই ঘুমাবো। তুমি যা খুশি করো না কেন। রাসেল পড়ে যায় মহাঝামেলায়, কি করবে কিছুই বোঝে না। এক পর্যায়ে সিদ্ধান্ত নেয় যে জেরিনের সাথেই খাটে ঘুমাবে। শোন, আমি তোর সাথে খাটে ঘুমাতে পারি, তবে তুই যদি আমার শর্তে রাজি হোস তাহলে। আমি তোমার একটা কেন, হাজারটা শর্ত মেনে নিতে রাজি আছি। তুমি শুধু বলো সত্যটা কি। শর্তটা খুব বেশি বড় বা কঠিন না, তুই মনটাকে শক্ত করলে পালন করতে পারবি। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তাড়াতাড়ি শর্তটা বলে ফেলো তো, আমার কিন্তু সহ্য হচ্ছে না। প্লিজ তাড়াতাড়ি বলো। আমি তোর সাথে থাকবো, কিন্তু বিছানার এক পাশে আমি, এক পাশে তুই, মাঝখানে কোল বালিশ নামক তুলার দেয়ালটা অবস্থান করবে, আর রাতে আমার এদিকে আসতে পারবি না। আগে তো কাছে পেয়ে নেই, তারপরে যা হবে দেখা যাবে। শর্তটা কঠিন, তবুও তোমার দেওয়া শর্ত আমি মেনে নিলাম। তবে শীত করলে মাঝে মাঝে তোমাকে জড়িয়ে ধরবো। যা, শর্ত পরিবর্তন। আমি তোর সাথে এক বিছানায় থাকবো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু থাকবো না। তোর মতলব বেশি সুবিধার না। এই না, আমি তোমার সাথে মজা করলাম। যাও, আমি তোমাকে জড়িয়ে ধরবো না। তাও তুমি খাটে ঘুমাও প্লিজ। আমি স্ত্রী হয়ে তোমার কষ্ট কি করে দেখি বলো? তাহলে আল্লাহ যে আমাকে কিছুতেই ক্ষমা করবে না। বাবা, এখন দেখে তোর ধর্মের সব কথা মনে পড়তেছে, কিন্তু আমি বলি কি, তোর এসব মনোবাসনা আগে কেন ব্যাংকে জমা রেখেছিলি? মনে হয় আমার সব মনোবাসনা তোমার মনের ব্যাংকে জমা ছিল, এটা চুক্তি করে যে আমি প্রেগনেন্ট না হলে আমার বোঝ আসবে না, আর তোমাকে আপন করে নিতে মন চাইবে না।
এখন তো চুক্তির মেয়াদ শেষ হয়েছে আমার প্রেগনেন্সির মাধ্যমে। আমার মনের সকল বোঝ এসেছে। তোমাকে ছাড়া আমি অসহায়, তাই এখন আমি তোমাকে আপন করে পেতে চাই। হ্যাঁ, আমার এই মনটা তো তেঁতুল গাছের তেঁতুল। তোর মন চাইলো আর আমি টুপ করে পেরে তোর হাতে দিয়ে দিলাম। এটা পাথরে গড়া মন। এইসব কথা বাদ দাও না প্লিজ। আমি জানি তুমি আমাকে মনে প্রাণে ভালোবাসো, কিন্তু সেটা প্রকাশ করছো না। চুপ থাকতো, আমার কান একদম ঝালাফেলা করে ফেলছিস। এত কথা কি করে বলিস এটাই বুঝি না। আর একটা কথা বলবি তো থানায় ডেকে আসবো। আমাকে কোন পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যাবে শুনি? তবে তোমার মনের কারাগারে বন্দি করতে চাইলে আমি এক্ষুনি যেতে চাই। দূরে থাক, আমি ঘুমাইলাম। তুই বসে বসে আমার মনের কারাগারে কী কী আছে সেটা দেখতে থাক। কথাগুলো বলে রাসেল ঠাস করে খাটে গিয়ে ডাস করে শুয়ে পড়ে। কারণ জেরিন আগেই কথা বলতে বলতে বিছানা ঠিক করে ফেলেছে, তাই আর নতুন করে রাসেলকে বিছানা ঠিক করতে হলো না। এদিকে জেরিন উপরে উপরে যতই হেসে হেসে রাসেলের কথা বলুক না কেন, কিন্তু ভিতরটা তো কষ্টের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই আগুন দেখার মতো কেউ নেই, নীরবে পুড়ে যাচ্ছে। জেরিন অষ্টম থেকে ফিরে এসে শুয়ে পড়ে। চোখের ঘুম নেই। এক ধ্যানে রাসেলের মায়া ভরা চোখের দিকে তাকিয়েছে জেরিন। তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছে সেদিকে কোনো খেয়াল নেই। আর রাসেল বেচারা তো ঝগড়া করে ক্লান্ত থাকার কারণে সমাত্রই ঘুমিয়ে দেশে পাড়ি জমিয়েছে। সকালে জেরিনের আগে রাসেলের ঘুম ভেঙে যায়। রাসেল একটু একটু করে চোখ খুলতেই দেখতে পায় জেরিন খুব যত্নে জড়িয়ে ধরে পরম সুখে ঘুমিয়ে আছে, যেন মনের মাঝে কোনো কষ্টের ছিটাফোঁটাও নেই। ইস, পাগলিটাকে এখন কতটা সুন্দর লাগতেছে। মনে হচ্ছে মনের মাঝে কোনো কষ্ট লুকিয়ে নেই। একদম নিঃস্বাপ একটা শিশুর মতো ঘুমিয়ে আছে। নেই কোনো চিন্তা, নেই কোনো ভাবনা। থাকুক না এইভাবে আমাকে জড়িয়ে ধরে, আমি বরং আর একটু ঘুমিয়ে নিই। রাসেল আবারও ঘুমের রাজ্যে পাড়ি জমায়, জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিয়ে। এদিকে জেরিন ঘুম ভাঙতেই দেখতে পারে সে রাসেলের বুকে মাথা রেখে শুয়েছে। কোলবালিশ কোথায় গেছে সেটা আল্লাহ ভালো জানে। ইস, মানুষটা কতটা শান্ত হয়ে ঘুমিয়ে আছে, আর জাগ্রত হলেই শুরু করে দিবে না রকম কথা। আর যদি বুঝতে পারে আমি এইভাবে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে আছি, তাহলে আমাকে আর আস্ত রাখবে না। জেরিন এসব ভাবতে ভাবতে রাসেলের ঠোঁটেও কপালে একটা চুমু দিয়ে হাসতে হাসতে উঠে অষ্টমে চলে যায়। ফ্রেশ হয়ে নিচে চলে যায়। রহিমা চৌধুরী বসে বসে খবরের কাগজ পড়তেছিল। জেরিনকে দেখেই বলে ওঠে, বৌমা, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছিস কেন? তুই জানিস না তোর শরীরটা এমনিতেই অনেকটা দুর্বল, আর কিছু সময় পরে উঠলে কি এমন ক্ষতি হতো? আম্মা, বেলা তো অনেক হয়েছে, আরও ঘুমালে সংসার করব কখন শুনি? আর রাত থেকে আপনাদের সাথে কথা বলি না, তাহলে ভালো থাকি কি করে সেটা আগে বলেন। শুভ সকাল বৌমা। এত সকাল সকাল ঘুম থেকে উঠলে কেন? এমন সময় উঠবে না, তাহলে আমার নাতি নাতনি ঠান্ডা লেগে যাবে তো। শুভ সকাল বাবা। আর আপনাদের দোয়ায় আমার সন্তানের কিছুই হবে না ইনশাল্লাহ। এই ভেবে আরও অনেক কথা হয় তাদের মাঝে। অনেকটা সময় পরে সবাই সকালের নাস্তা করে। রাসেলও জেরিন সবাইকে বলে বাসায় চলে আসে। বাসায় আসার পরে, আমার কাজ আছে, আমি একটু বাইরে গেলাম, তুই গেট লাগিয়ে থাক কেমন? আমাকে রেখে যেও না প্লিজ। আর আমি একা একা অনেক ভয় পাই, তুমি কি সেটা বোঝো না বলো? আগের থেকে কেন জানি ভয়টাও একটু বেড়েই গেছে। স্বামী হিসেবে না হলেও একই বাসায় যেহেতু থাকি, তার জন্যে তোর ভালো মন্দ দেখা আমার দায়িত্ব। তবুও আমাকে এখন বাইরে যেতেই হবে। যাবো আর আসবো। আচ্ছা যাও, আর সাবধানে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু, না হলে আমি একা একা কিন্তু কান্না করতেই থাকবো, এই আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। রাসেল বাসা থেকে বেরিয়ে পড়ে সোজা আদিল স্যারের কাছে চলে যায়। আসসালামু আলাইকুম স্যার, কী অবস্থা? আপনার তো খবর বার্তায় আজকাল পাওয়া যায় না। আমার খবর ঠিকই আছে, আপনার খবরই পাওয়া যায় না। হাজার হলো সুনামধন্য মানুষ। স্যার কী যে বলেন না, আমার খবর তো সব আপনি জানেনই। আপনার তো কোনো কিছুই অজানা নেই। সেটা অবশ্য ঠিকই বলেছেন। আচ্ছা, যেটা বলার জন্য আপনাকে ডেকেছি সেটা বলার আগেই আমি কীরকম কথা বলতে শুরু করেছি। এখন দেখা যাবে আসল কথাটাই পরে বলা হবে না।
স্যার বলেন দেখি কি কথা বলার জন্য আমাকে এত আর্জেন্ট আসতে বললেন? এখন তো আপনাকে সবার সামনে আসতেই হবে, আর লুকিয়ে থাকতে পারবেন না। কি বলেন, এখনই সবার সামনে আসতে হবে? এটা শুনেই তো আমার মাথা ঘুরতেছে। এখন তো তাহলে সবাই জেনেই যাবে রাখাল ছেলের লুকানো বিশেষ ক্যাডারের গল্প। উপরমহল থেকে করা নির্দেশ দিচ্ছে অনুষ্ঠান করে আপনার উপহার আপনার হাতে তুলে দিতে। সেখানে অনেকেই উপস্থিত থাকবে, আবার এই দেশের নাম করা বিজনেসম্যান রায়ান চৌধুরীও থাকবে। ও আচ্ছা, ঠিক আছে, কি আর করার। আর লুকিয়ে কতদিন থাকবো? কর্ম করতে হলে সামনে আসতেই হবে, এটাই স্বাভাবিক। বুঝতে পেরেছি। তোমার মতো একজনকে পুলিশ ডিপার্টমেন্টে পেয়ে সবাই খুবই গর্বিত। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি এখন তাহলে আসি। ফের দেখা হবে, কথা হবে সেই দিন সবার সামনে। রাসেল উপরের কথাগুলো বলেই চলে আসে। মনের মাঝে যেন এক চিন্তার প্রতিচ্ছবি বারবার ভেসে উঠতেছে। আজকে তাকে সামনে আসতেই হবে। এইসব ভাবতে ভাবতে রাসেল বাসায় এসে পড়ে। বাসায় এসে দেখে জেরিন বাসায় নেই, হয়তো থানায় গেছে। এটা ভেবে রাসেল আর চিন্তা করে না। প্রায় অনেকটা সময় পরে জেরিন বাসায় চলে আসে। তুমি কখন এসেছো? আর সরি, আমি তোমাকে বলতে পারিনি, বাইরে গিয়েছিলাম সেটা। আসলে থানা থেকে আর্জেন্ট ডিআইজি স্যার ফোন করে যেতে বলেছিল। এটা আমাকে কেন বলতেছিস? আগে যখন আমার থেকে কখনো কোথাও যাওয়ার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করিস নাই, তাহলে এইসব কেন বলতেছিস? তুমি আমার স্বামী, আর স্ত্রীর এটা দায়িত্ব কোথাও গেলে তার থেকে অনুমতি নিয়ে তারপর যাওয়া। আর আগে কি করেছি সেটা ভুলে চলো না। আমরা আবার নতুন করে জীবনের গল্প রচনা করি, যেখানে থাকবে না কোনো রাগ অভিমান, থাকবে না কোনো অত্যাচার, থাকবে শুধু বুক ভরা ভালোবাসা। এ আইসে বুক ভরা ভালোবাসা নেয়ার লাইকা। ভালোবাসা কি কোনো ফল নাকি? তুই চাইলি আর আমি টপ করে গাছ থেকে পেরে তোর হাতে দিয়ে দিলাম। রাসেলের কথাটা শুনে জেরিনের চোখে পানি চলে আসে। কি করবে বলেন, চোখের পানি তো আর কেনা লাগে না, তাই যখন ইচ্ছে চলে আসে। আমি কি ভুল বললাম নাকি আপনারাই বলেন? আর এই মেয়ে হঠাৎ করে এত লক্ষ্মী হইল কি করে, সেটাই তো আমার এই ছোট্ট মাথায় ঢুকছে না। কি করে হলো এসব জানতে চাও অবশ এই আমার মন। জানো কি, যদি কোনো ফুলের গাছকে সঠিকভাবে পরিচর্যা না করা হয়, তাহলে সেই ফুলের গাছটাও একসময় বেঁচে থাকার ভারসাম্যটা হারিয়ে ফেলে। একদিন হয়তো আমিও ফুল গাছটার মতো বিলীন হয়ে যাব এই মিথ্যা মায়ার পৃথিবী থেকে। সেই দিন হয়তো খুঁজবে আমায়, কিন্তু পাবে না। তাই বলি কি, সময় থাকতে আপন জিনিসকে আপন করে নাও। না হয় এই গানটাই গাইবে, মইরা গেলে খুঁজলাম ঠিকই, বাইচা থাকলে বুঝলাম না। শোন, একটা কথা বলি, তুষের আগুনে কি ক্ষমতা সেটা কিন্তু কাঠ পুড়িয়ে বোঝা যায় না, কিন্তু এটা বোঝা যায় আগুন একই জিনিস, আলাদা না। তেমনি সব মানুষই একই, কিন্তু ধনী গরিব নামক বেড়াটাই মানুষকে আলাদা রং দিয়েছে, যেটা আমি বুঝেছি। আজ আমি গরিব অশিক্ষিত বলে তোর মতো শিক্ষিত বইয়ের কাছে স্বামী হিসাবে স্থান পাইনি। ভেবেছিস আমাকে স্বামী বলে লোকের কাছে পরিচয় দিলে তোর সম্মানহানি হবে? লোক তো রুচিতে থুথু দিবে। তাহলে এখন এই রাখালকেই কেন আপন করে নিতে চাচ্ছিস? আমার থেকে অনেক ভালো মনের মানুষ পাবি তুই, যে তোকে অনেক সুখে রাখবে, আমার মতো না খেয়ে রাখবে না। তুই বরং এই সন্তানটা নষ্ট। রাসেল আর বাকি কথা বলতে পারলো না, কারণ তার আগেই ঠাস করে রাসেলের গালে একটা থাপ্পড় পড়ে। আর আপনারা কি ভাবতেছেন যেদিন থাপ্পড়টা মেরেছে? আরে না, আপনাদের ভুল ধারণা। থাপ্পড়টা মেরেছে রহিমা চৌধুরী। আসলে রহিমা চৌধুরী কোনো একটা কাজের জন্য রাসেলের কাছে আসে, যেটা রাসেলকে না জানিয়ে। ছি রাসেল, ছি, তুই এই জঘন্য কাজটা করতে বলছিস? তোর বিবেক একটি বারের জন্য বাঁধলো না? আমার ছেলে, তুই সেটাও ভাবতে আমার এখন ঘৃণা করতেছে। একটা মেয়ে না বুঝে ভুল করেছে, তার জন্য একবার না 1000 বার তোর থেকে ক্ষমা চেয়েছে, আর তুই তাকেই বলছিস আমার বংশের প্রদীপকে নষ্ট করতে? মা, তুমি কখন আসলে? আর আমি এমনটা বলতে চাইনি মা, তুমি বিশ্বাস করো। তুই নিজের কানকে অবিশ্বাস করতে বলছিস? আমি সেদিন শুনতে পেয়েছিলাম তুই জেরিনকে ফ্লোরে ঘুমাতে বলছিস। আমি কিছু বলিনি, কারণ ভেবেছি মজা করছিস, কিন্তু আজকে তো সত্যটা নিজের চোখেই দেখলাম। তুই জেরিনকে নিজের স্ত্রী মানতেই পারিসনি। বৌমা, চলো, আজ থেকে তুমি আমার সাথে থাকবে।
মা, আপনি এটা বললেন না, কারণ আমি আপনার ছেলেকে ছাড়া কোথাও থাকতে পারবো না। আমাকে মাফ করে দিবেন। আমি বাঁচলেও আপনার ছেলের বুকে মাথা রেখে বাঁচবো, আর মরলেও আপনার ছেলের কোলে মাথা রেখে মরবো। শুনেছিস একটা মেয়ে কতটা ভালোবাসলে এই রকম কথা বলে, তারপরও কি তুই চুপ করে থাকবি? ওকে কষ্ট দিয়ে তুই কি শান্তি পাস? আমি জানি তুই ওর থেকে বেশি কষ্ট পাস, তাহলে এমনটা কেন করতেছিস? সব ভুলেই কি বৌমাকে আপন করে নিতে পারিস না? মা তুমি জানো আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু ওর স্বামী হওয়ার যোগ্যতা যে আমার নেই। ওর সাথে কোথাও যেতে হলে তো আমাকে শিক্ষিত হতে হবে, কিন্তু আমি তো মূর্খ রাখাল। ওর কি মান সম্মান থাকবে আমাকে স্বামী বলে সবার সামনে পরিচয় দিলে? দেখ বাবা, এসব হয়তো তোকেও আবেগের বশে বলেছে। ও তখন বুঝতে পারেনি ওর জীবনে তুই কত গুরুত্বপূর্ণ। আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি ভুল করেছি, যার জন্য আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনে কতটা জুড়ে আছো। রাসেল কি বলবে ভেবে পায় না। রাসেল যে জেরিনকে অনেক ভালোবাসে, মুখে না বললেও জেরিনের কষ্টে রাসেলের ভিতরটা তুষের আগুনে পুড়ে। বাবা, তুই আগে সব ভুলে বৌমাকে আপন করে নে। ওকে এখন কষ্ট দিস না, তাহলে তো সন্তানের ক্ষতি হবে। আর মানুষ মাত্রই তো ভুল করে, কারণ যে ভুল করে না সে কিছুই শিখতে পারে না। মা তুমি আগে বসো তো, আর কি দরকার সেটা আগে বলো। আমি জেরিনকে ক্ষমা করে দিছি অনেক আগেই, কিন্তু অভিমানগুলো এই বুকে এখনই জমেছিল। রাসেলের কথাটা বলতে দেরি, কিন্তু জেরিন দৌড়ে এসে রাসেলকে কপালের চুমু দিয়ে জড়িয়ে ধরতে দেরি না। দেখছেন কি বজ্জাত মেরে বাবা, শাশুড়ির সামনে জড়িয়ে ধরে চুমু খায়, লজ্জা শরমের কিছুই নেই। বৌমা, এখানে কেউ আছে, আবেগটাকে একটু ধরে রাখো হাসতে হাসতে। রহিমা চৌধুরীর কথায় জেরিন তো লজ্জা লাল হয়ে যায়, সেটা দেখে রহিমা বেগম পাগল। থাক বৌমা, আর লজ্জা পেতে হবে না। রাসেল চল, তোদের এখানে থাকতে হবে না, এখন বৌমাকে দেখাশোনা করতে হবে। আর একটা কথা কি, আমি চাই না জেরিন এই সময়ে পুলিশের চাকরি করুক। আমাদের কি কম আছে যে এই সময় ও জব করবে? মা সেটা ওর ইচ্ছা, কারণ আমি বরাবরই জেরিনের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়ে এসেছি, আজও সেটার বিপরীত করব না। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন চল আমরা সবাই বাসায় যাই। কালকে গাড়ি নিয়ে এসে মাল সামানা নিয়ে গেলেই হবে। রাসেল আর কিছু বলে না, জেরিনকে নিয়ে রহিমা চৌধুরীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয় নিজের গাড়ি নিয়ে। কিছু সময় পরে বাসায় পৌঁছে যায়। তোমরা এসেছো? এত দেরি হলো কেন? আমরা সেই কখন থেকে অপেক্ষা করতেছি, কিন্তু তোমাদের কোনো খবরই নেই। আর বলিও না, তোমার ছেলে হয়েছে পুরো তোমার মতো, একটা কাজও তাড়াতাড়ি করতে পারে না। আমাকে আর বৌমাকে বসিয়ে রেখে রেডি হতে কত সময় লাগিয়ে দিল, তার জন্যই তো আসতে একটু দেরি হলো। ও আচ্ছা, সেটাই বলো। জেরিন গিয়ে রাসেলের বাবার পায়ে ধরে সালাম করে, যা দেখে রাসেল অনেকটাই খুশি হয়, কারণ জেরিন ওর বাবা মাকে সম্মান করতেছে, এটাই ওর কাছে অনেক। বেঁচে থাক মা, বেঁচে থাক, শতপুত্রের জননী হও মা। তোর স্থান তো পায় না আমার বুকে। জানিস মা, তোকে পেয়ে আমি আমার মায়ের কথা ভুলে যাই। আল্লাহ মনে হয় আমার বৌমা করে আমার মাকেই পাঠিয়েছি। হো, তাহলে তো আজকে থেকে তুমি আমার ছেলে, তাই না বলো? তুমি আমার মা আর রাসেল আমার বাবা, এটা বলার কি আছে? রাসেলের পাঠক পাঠিকারা এটা এমনিতেই বুঝে যাবে, কারণ ওদের বুদ্ধি সবসময় কানের উপরেই থাকে, নিচে না। বাবা তুমি ডায়লগটা কিন্তু হ্যাপি দিয়েছ। আচ্ছা এটা বলো তো, বুদ্ধি কানের উপরে কিভাবে থাকে? এই তুই এটা জানোস না? কানের উপরে তো মাথার অবস্থান, আর বুদ্ধি যদি মাথাতেই থাকে তাহলে তো কানের উপরেই বুদ্ধি হলো, তাই না? বুঝতে পারলাম। এই কথাটা তো সেভাবে দেখে নাই। তুমি কত সুন্দর করে তোমার এই মূর্খ ছেলেকে বুঝিয়ে শিক্ষিত করে দিলে। হয়েছে, আর বলতে হবে না। এখন বৌমাকে নিয়ে রুমে যা, রুমে সব কিছু গুছিয়ে রাখা আছে। আর বৌমা, আলমারিতে তোমার জন্য সকল প্রকার জিনিস আছে, পড়ার জন্য তুমি পড়ে নিও, কেমন? শাশুড়ি মা ঠিক আছে। আর এইসবের কি খুব দরকার ছিল বলেন? আমার একমাত্র ছেলের বইয়ের জন্য এইটুকু করব না, এটা কেমন কথা বলো? তখনই উপর থেকে সিঁড়িতে নামতে নামতে নিধি বলে ওঠে, বড়াম্মু, সব কিছু শুধু ভাবির জন্যই আনলে? আর আমার কথা তো তুমি একেবারেই ভুলে গেছো।
একটু আমার কথা মনে পড়ে নাই? তোকে কি ভুলতে পারি বল? তোরাই তো আমার সব। কে আছে আর আমার কে আছে আর আমার? তুই, রাসেল আর জেরিন, এই নিয়েই আমার সব। তোর জন্য সব তোর আম্মুর কাছে আমি আগেই দিয়েছি, যেটা তুই বিয়ের সময় পাবি, তার আগে না। মা, তুমি পেতনির জন্য আর যাই রাখো না কেন, সবার আগে মেকআপের বক্সটা রেখে দিও, নাহলে পেতনি পেতনি থেকে যাবে। রাসেলের কথা শুনে তো নিধি তেলে বেগুনে জ্বলে ওঠে। এই যেন তেলের মাঝে এক ফোঁটা পানি পড়লে যেই রকম হয় ঠিক তেমনই। বড় আম্মু, তোমার ছেলেকে বলে দাও আমি মোটেও পেতনি না, আমি দেখতে যথেষ্ট সুন্দরী। তুই সুন্দরী, সেটা তোকে আবার কে বললো? আর যে বলে থাকুক না কেন, সে মনে হয় চোখে সরিষা ফুল দেখে, তাই তো তোকে পেতনি না বলে সুন্দরী বলেছে। দেখো ভালো হচ্ছে না কিন্তু, তোর বউ যে পেতনি সেটা কি কখনো আয়নায় দেখেছিস? দেখ, আমার বউ যথেষ্ট সুন্দরী, তোর মতো আটা ময়দা মাখা শেওড়া কাছে পেতনির মতো স্মার্ট সুন্দরী না। এই, তুমি এসব কি শুরু করেছো? নিধি আপু, তুমি কিছু মনে করোনি, ও তোমার সাথে মজা করতেছে। ভাবি তুমিই বলো, আমি কি ময়দা মাখি বা আমি পেতনির মতো দেখতে? আর তোমার ওই রাখাল কেউ মূর্খ জামাই আমাকে এসব বলবে? মনটাই চাই না, থাক বললাম না। আরে তুমি তো দেখতে আমার থেকেও বেশি সুন্দরী, তোমার ভাই তো তোমার সাথে মজা করতেছে। তুমি খেপলে তাহলে সবাই আরো বেশি বেশি বলে তোমাকে খ্যাপাবে। নিধি আর রাসেল, তোদের যদি ঝগড়া করা শেষ হয়ে থাকে তাহলে যার যার রুমে চলে যা। আমার কান এমনিতেই ঝালাপালা হয়ে গেছে। বড় আম্মু, আর একটু ঝগড়া করি, নাহলে আমার আবার পেটের ভাত কিছুতেই হজম হবে না। তবে রে দাঁড়া, তোর ঝগড়া করা আমি শিখিয়ে দেই। বলে কি ওর নাকি ঝগড়া না করলে পেটের ভাত হজম হয় না। কে শুনে কার কথা? নিধি তো আম্মুর কথা শুনে একটা দৌড়ে উপরে চলে আসে। আসলে নিধি যথেষ্ট সুন্দরী, কিন্তু রাসেল পেতনি বলে নিধিকে কিভাবে খেপানো যায় সেই দিকে ফোকাস করে। আমি কি নিধির পিছনে লাগতে আসি নাকি বলো? ওই তো আমার পিছনে এসে লাগে। এখন তুমি শুধু আমাকে একা দোষারোপ করতেছ। এভাবে আরও অনেক কথা বলে রাসেল আর জেরিন রুমের উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরে আসতে থাকে। আচ্ছা, তোমার কি নিধি আপুর সাথে ঝগড়া না করলে ভালো লাগে না নাকি? দেখলে আবু কতটা রাগ করে চলে গেল। আর হয়তো আমার সাথে আগে আগে ঝগড়া করে, আমার কি দোষ? হয়েছে, আর শাক দিয়ে মাছ ঢাকার মিথ্যা চেষ্টা করতে হবে না। এখন রুমে চলো, তাড়াতাড়ি ফ্রেশ না হলে শাশুড়ি মা খবর করে ছাড়বে, বুঝলে? আম্মুকে থেকে এত ভয় পাচ্ছ? পুলিশও যে কাউকে ভয় পায় আজকে প্রথম দেখলাম। ভয় পাবো কেন বলো? সে আমার শাশুড়ি, আমার গুরুজন, তার আদেশ পালন করা আমার নৈতিক দায়িত্ব। সেটা কি তুমি ভুলে গেছো নাকি? এদিকে রাসেল আর জেরিন এটা সেটা নিয়ে কথা বলছে রুমে এসে। আর ওইদিকে রহিমা চৌধুরী আর রায়হান চৌধুরী সোফায় বসে আনমনে হয় কিছু একটা ভাবতেছে, যার গভীরতা কেউ বুঝতে পারছে না। কি ভাবছে তারা? কি হতে পারে যে তারা এতটাই চিন্তায় মগ্ন হয়ে পড়েছে? ওই, তুমি আগে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি পরে যাব, তাই না? না গো, আমি একা যেতে পারি না ওয়াশরুমে, আমাকে একটু নিয়ে যাও না দয়া করে। দেখো, একদম বাজে মতলব মনের মধ্যে আনবে না বলে দিলাম। সব সময় শুধু মনের মধ্যে দুষ্টুমি কিলবিল কিলবিল করে, তাই না? ফাজিল একটা। এটা কি বাজে মতলব নাকি বলো? আমি তো শুধু তোমার একটু আদর পেতে বাহানা করতেছি, আর তুমি বলতেছো আমি মতলব করতেছি। আহারে, আমার পাগলটারে রাগ করেছো বুঝি? ওর কপালে একটা চুমু দিলাম, আর ও আমাকে টান দিয়ে আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নিল। কি যে ভালো লাগতেছে, যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। ওর স্পর্শ পেয়ে আমার সারা শরীরে মনে কারেন্ট বয়ে যাচ্ছে, এক অদৃশ্য অনুভূতি সৃষ্টি হচ্ছে, যেটা আমার মনকে নাড়া দিয়ে তুলেছে। আমি ওর ঠোঁটজোড়া চুষতেই ব্যস্ত। খুব ভালো লাগছে আমার, মনে হচ্ছে এক যুগ পরে উপবাস ভাগলাম। প্রায় 10 মিনিট পরে জেরিনকে ছেড়ে দিলাম। জেরিন হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে মেরে ফেলার প্ল্যান করেছো তুমি? আমাকে মেরে ফেলার প্ল্যান তৈরি করেছো নাকি? আর একটু হলেই তো আমি গিয়েছিলাম পটল তুলতে। এটা কি বলছো?
আমি থাকতে তুমি কি করে পটল তুলতে যাবে আমি ধরে রাখছি না। আর কতদিন পরে ঠোঁটের উপবাস ভাঙলাম, এমন তো একটু হবেই বলো। তাই বলে পাক্কা 10 মিনিট আমার এই সুন্দর নরম কোমল ঠোঁটের সাথে তুমি অত্যাচার করবে? এই বাচ্চা মেয়েটার উপর তোমার কি একটু মায়া নেই? কি যে বলো না, আমি অত্যাচার কেন করব? আমি তো শুধু দুষ্টুমি করব আমার বউয়ের সাথে, আমি যা খুশি সেটা করব, তাতে তোমার কি? ওরে বাবা, তাই নাকি? মনে মনে এত ভাবনা? আচ্ছা, তুমি তাহলে তার সাথে যা ইচ্ছে করো, আমি বরং শাশুড়ি মার কাছে গেলাম, কেমন? না, সেটা তো হবে না। কে শুনে কার কথা? যেদিন ওয়াশরুমে চলে গেল, 5 মিনিট পরে ফ্রেশ হয়ে বের হলো, আর আমি নিচে এসে আম্মুর সাথে বসে গল্প করতে লাগলাম। রাসেল, বৌমা কি করতেছে? জেরিন রুমে আসে, ফ্রেশ হচ্ছে, আমি তো সেটা দেখে আসলাম। তখনই সিঁড়ি দিয়ে নামতে নামতে জেরিন বলে ওঠে, আমার নামে মায়ের কাছে কি এমন বলা হচ্ছে শুনি? এই তো মা দেখো, বলতে না বলতেই তোমার বিশেষ বৌমা তোমার কাছে এসে হাজির। দেখতে হবে না বৌমাটা কার? আমার প্রতি এক্সট্রা একটা মায়া আছে না? আর বৌমা, আমি তোমার কথা জিজ্ঞেস করতেছিলাম যে তুই কি করছিস। ও আচ্ছা, তাই বলো, আমি তো ফ্রেশ হচ্ছিলাম। তা পুলিশ ম্যাডাম এভাবে সেজে গুজে বের হলেন যে, ব্যাপার তো বুঝলাম না। আর বলিও না, স্যার একটু আগে ফোন করে বললো ওই থানায় গিয়ে স্যারের সাথে কথা বলে একটা ফাইল নিয়ে আসতে। রাসেল তো ওই থানার নামটা শুনে অবাক হয়ে যায়, আর অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ওই থানায় কেন আবার? অনেকটাই অবাক হয়ে। আম্মু, তোমার ছেলেকে আমার সাথে যেতে বলো না, আর একা একা যেতে একটুও ভালো লাগছে না। আমি যাব না, সবাই দেখে কি বলবে? তুই যাবি না, তোর বাবা সহ যাবে, বুঝলি আমার কথা? তাহলে জেরিনের সাথে আব্বুকে ফোন করে যেতে বলো, আমাকে কেন বলছো? ফাজিল ছেলে, যা তুই জেরিনের সাথে, নিজের বউকে সাথে নিয়ে যাবি, এটা তো আনন্দের বিষয়, তাই না? আনন্দ না চাই, যদি জানতে পারে ওই থানার পুলিশ অফিসার আমি, তাহলে আমার খবর আছে। মা, সবার কথা ফেলতে পারলেও আমি তোমার কথা ফেলতে পারবো না। আমি রেডি হয়ে আসছি। একটু তাড়াতাড়ি এসো, আবার এখন চুল 7বার ঠিক করতে লেট করিও না। হ্যাঁ, আমি তো তোমার মতো ময়দা মাখমু যে আমার রেডি হতে দেরি হবে। স্বাস্থ্যে তোমার দেরি হয়, ছেলেদের না। কি? আমি ময়দা মাখি? তবে রে, দাঁড়াও, দেখাচ্ছি মজা। জেরিন রাসেলকে ধরার জন্য তাড়া করে, আর রাসেল গিয়ে ওর আম্মুর পিছে দাঁড়ায়, আর উপর থেকে নিধি বলে, ভাবি, তুমি এই বড়টাকে এভাবে একা একাই দৌড়ে দিচ্ছ কেন? আমাকে একটু সাথে নিতেই পারলে। এই নাও, দুইটার সাথেই পারতেছি না, আবার আরেকজন এসে যোগ দিল। এই রাসেল, তুই কিন্তু মায়ের খাবি এখন। মেয়েদের মতো শুধু পায়ে পড়ে ঝগড়া করিস। দেখছিস নিধি পেতনি, আম্মু বলছে মেয়েরা শুধু আগে আগে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। এবার তো মানলি তুই পেতনি, সাথে ঝগড়াটি ও বটে। একটু দাঁড়া, তোকে আজকে আমি ভাবি মিলে ঝগড়া করি না, করতে করতে সেটাই শেখাবো। আমারা কি পাগলা কুকুরে তাড়া করেছে যে এখানে থেকে মার খামু? জেরিন, আমি চললাম, তুমি আসো। বলে রাসেল একটা দৌড়ে বাড়ির বাইরে চলে আসে। একটু পরে নিধি ও জেরিন চলে আসে। নিধি, তুই কি আমাদের সাথে যাবি নাকি? না রে ভাইয়া, আমি এখন হাসপাতালে যাব, জরুরি একটা কাজ আছে, নাহলে তোকে দেখতাম। আরে যা যা ময়দা সুন্দরী, তোর ওকাত আমার দেখা আছে। নিধি কোনো কথা না বলে গাড়িটা নিয়ে চলে যায়। এখন জেরিনের রাসেল দাঁড়িয়ে আছে, ড্রাইভার গাড়ি বের করছে। রাসেল গাড়ি চালাতে পারে, কিন্তু এখন গাড়ি চালালে জেরিন বুঝতে পারবে। আচ্ছা, তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? সবসময় শুধু নিধি আপুকে রাগিয়ে দাও। ওর সাথে ফাজলামো করতে আমার ভালোই লাগে। আর নিধি রাগ করে না, ও অনেক সুন্দর মনের একটা মেয়ে। ঠিক বলেছ। আমি আগে যেমনটা ভাবতাম, আসলে নিধি আপু তেমন মেয়ে না। কিছু সময় পরে গাড়িতে উঠে জেরিনের রাসেল থানার উদ্দেশ্যে চলতে শুরু করে। কথাবার্তার মাঝখানে থানায় পৌঁছে যায়। রাসেলকে যারা চিনে তাদেরকে রাসেল চোখ ইশারা বুঝিয়ে দিচ্ছে সালাম না দিতে। আর কথায় আছে না, সমসাদার লোকা লিগে ইশারায় কাফি হে। কিন্তু এর মাঝে অনেকেই সালাম করে। জেরিন ভাবে তাকে সবাই সম্মান করতেছে। দেখেছো তোমার বিসিএস বউকে এই থানায় সবাই কতটা সম্মান করতেছে? আমার পাওয়ার একটু বোঝার চেষ্টা কইরো।
কাকে সম্মান করতে যদি জানতি তাহলে আর এই কথা বলতি না। গো, সবাই তোমাকে অনেক সম্মান করতেছে। তারপর ওরা দুজনে ডিআইজি স্যারের রুমে যায়। রাসেলের সম্পর্কে ডিআইজি তো আগে থেকেই জানে, তাই আর কোনো কথা বলে না। সোজা ফাইলটা দিয়ে দেয় জেরিনের হাতে আর রাসেলকে ইশারায় বুঝিয়ে দেয় পরে কথা বলবে। জেরিন ওর স্যারকে সালাম দিয়ে থানা থেকে বেরিয়ে এসে, আচ্ছা ডিআইজি স্যার আমার সাথে কোনো কথা বললো না কেন? আর ইশারায় তোমাকে যেন কি বলছিল? তোমাকে কি স্যার চেনে নাকি? দেখো, স্যার হয়তো বুঝেছে তুমি সবটা নিজেই পারবে, আর স্যারের হাতে মনে হয় সময় নেই। আর আমাকে চিনবে কিভাবে? আমি তো আজকেই তার সামনে তোমার সাথে প্রথম আসলাম। এটাও তো ঠিক। তাহলে কি হতে পারে? না, আমি কিছুই ভাবতে পারতাছি না। আচ্ছা চলো বাসায় দিকে যাই। ওই চলো না, আজকে একটু কোথাও ঘুরে আসি। কিন্তু হ্যাঁ, আমার কাছে কিন্তু টাকা নেই, সেটা আগেই বলে দিলাম। আমার পরটা যে কিপটা সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা চলো, তোমার কাছে টাকা নাই তো কি হয়েছে, টাকা তো অনেক আছে। তোমার শ্বশুরের বুঝেছ, সেটা দিয়েই হবে। ওহো, আমার বাবার টাকা খরচ করার ধান্দা, তাই না? বুঝি, সব বুঝি। কি আর করার বলো, বরে যদি টাকা না থাকে তাহলে শ্বশুরের টাকাই তো চলতে হবে, তাই না? ম্যাডাম, অনেক হয়েছে, এখন চলেন সামনের কোনো একটা সৌন্দর্যে ভরা জায়গায় যাওয়া যাক। তারপর রাসেল আর জেরিন গাড়িতে উঠে পাশের একটা পার্কে চলে এসে ড্রাইভারকে রাসেল কিছু টাকা দিয়ে তার মতো ঘুরতে বলে, আর রাসেল আর জেরিন ভিতরে চলে যায়। পার্কের শেষ মাথায় একটা সুন্দর ফুলের বাগান আছে, দেখলেই যেন মনটা নিমেষে ভালো হয়ে যায়। লাভ ইউ কলিজা, এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। লাভ ইউ টু কলেজা। আর এই দিনটা আমি না, বরং তুমি আমাকে উপহার দিয়েছো, তার জন্য এত এত উম্মা। রাসেল জেরিনের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। খুব ভালো লাগছে দুজনের। পাশের একটা বেঞ্চে গিয়ে জেরিন বসে আছে আর রাসেল ওর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। আজ যেন গাছের পাতাগুলো ওদের দুজনকে হিংস্র করতেছে, তাই বাতাসে ধুলছে না। এইভাবে অনেকটা সময় থাকে। এখন চলো বাসায় যাই, অনেক সময় হলো এসেছি, আবার বাসায় আম্মু চিন্তা করবে। চলো। আসলে এই দিনটা খুব মিস করব। কখনো ভাবিনি তোমার কোলে মাথা রেখে এইভাবে খোলা আকাশের নিচে সময় কাটাবো। বিধাতার কি সুন্দর নিয়ম, তাই না? যার সাথে যা জুটি রাখে, যেইভাবেই হোক না কেন, দিন শেষে জুটিটার মিল ঠিকই হয়। এভাবে আরও কিছু সময় কথা বলে দুজনে গাড়িতে চলে আসে। ড্রাইভার পাশে ছিল, তাই আর কষ্ট করে খুঁজতে হলো না। গাড়িতে বাইরে হালকা বাতাসে জেরিনের খোলা চুলগুলো বারবার রাসেলের মুখে এসে পড়ছে। এক মাতাল করা সুগন্ধে রাসেলের মনটা ভরে উঠছে। জেরিন বারবার চুলগুলো কানের পাশে গুঁজে দিচ্ছে, কিন্তু লম্বা চুল বারবার রাসেলের মুখে এসে পড়ছে। তোমার এই লম্বা চুলগুলো আমাকে ছাড়া থাকতে চায় না, তাহলে তাদের কেন বাধা দিচ্ছ? তোমার সাথে তো চুলগুলো দুষ্টুমি করতেছে, তোমার তো খারাপ লাগছে, তাই না? আমার তো অনেক ভালো লাগতেছে। তোমার চুলে এক মাতাল করা গন্ধ, যা তোমার দিকে আমাকে বারবার আকৃষ্ট করে তোলে। বারে, আমি বরটা যে আজকাল একটু বেশি রোমান্টিক হয়ে উঠেছে দেখছি। এইভাবে নানা রকম কথাবার্তার মধ্যে দিয়ে কিছু সময় অতিবাহিত করে বাসায় চলে যায়। বাসায় আসতেই দেখতে পায় রাসেলের বাবা মা সোফায় বসে কথা বলতেছে। বাবা, তুমি কখন এসেছো? আর মুখটা এত মলিন কেন? শরীর খারাপ নাকি? আরে না, শরীরটা ভালোই আছে। আর একটু আগেই অফিস থেকে আসলাম, এসেই শুনি তোরা কোথায় গেছিস। তাই আর কি করা, আমরা বুড়াবুড়ি মিলেই গল্প করতেছি হাসতে হাসতে। বাবা, আর একা একা গল্প করতে হবে না, এখন আমরা চলে এসেছি। আচ্ছা আম্মু, একটা কথা বলি। একটা কথা বলবি, আর সেটার জন্য অনুমতির কি দরকার আছে? পাগলি মেয়ে একটা। আমরা তো কালকে এসেছি, কিন্তু তখন থেকে ছোট মাকে দেখছি না, কোথায় গেছে? ও, এই কথা। নিধির আম্মু তো নিধির নানু বাড়িতে গেছে, কি একটা কাজে আছে। অনেকদিন পর চলে আসবে, কয়েকদিন পর চলে আসবে। আরে সেই জন্য তো তোদের আমি নিয়ে আসলাম, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। তা বাবা, তোরা এখন কোথায় গিয়েছিলি শুনি? বাবা, তোমার আদরের বৌমা আমাকে সাথে নিয়ে থানায় গিয়েছিল, আর আমি ভাবলাম বাইরে যখন আসিলাম তখন একটু ঘুরিয়ে যাওয়া যাক, তাই একটু ঘুরেও আসলাম।
এটা কিন্তু খুব ভালো করেছিস। মাঝে মাঝে বৌমাকে নিয়ে কোথাও ঘুরে আসবি, তাহলে আমার মাটারও মন ভালো থাকবে। আমিও তোর মাকে নিয়ে অনেক জায়গায় ঘুরতে যেতাম সময় পেলেই। এই লাজ শরমের মাথা খেয়েছো? বৌমার সাথে কি সব বলতেছো? দেখো আম্মু, আমার ছেলেকে একদম বকা দিবা না। এই আমি বলে দিলাম। বাবারে বাবা, বুড়া ছেলের জন্য এত দরদ? আমার ছেলে একটু বুইড়া হয়েছে তো কি হয়েছে, তার মনটা তো এখনো সেই 20 বছরে আছে। এইভাবে নানান রকম কথাবার্তার মধ্যে দিয়ে কিছু সময় অতিবাহিত করে বাসায় চলে যায়। বাসায় আসতেই দেখতে পায় রাসেলের বাবা মা সবাই বসে কথা বলতেছে। সবাই জেরিনের কথা শুনে হাসতে থাকে। এইভাবে হাসি খুশির মধ্যে দিয়ে কেটে যায় 1টি মাস। একদিন রাতে সবাই একসাথে বসে খাবার খাচ্ছে, তখনই মিস্টার রাহেন চৌধুরী বলে ওঠে, সবাই শোনো, তোমাদের জন্য একটা খুশির খবর আছে, আর সেটা সবার জন্যই। বড় বউ, কী খবর? সেটা তাড়াতাড়ি বলো, আমার কিন্তু আর কথাটা শোনার জন্য তর্স হয়েছে না। বলছি তো, আগে কথা না বলে শুনবি তো নাকি? আগামীকাল আমাদের সবাইকে একটা অনুষ্ঠানে যেতে হবে। সেখানে একটা পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হবে। তাই নাকি? তাহলে তো ভালোই, একটু মজাই হবে। অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না। কিন্তু এটাতে একটা আকর্ষণ ঘটনা আছে, যেই পুলিশকে পুরস্কার দেবে তাকে নাকি এখনো তেমন কেউ দেখে নাই। বাবা, ওই অফিসারকে এখনো কেউ দেখেনি। ডিজে গ্যাংকে ধরে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করবে। এদিকে রাসেল শুধু মিটমিট করে হাসতেছে এটা ভেবে, যখন এরা সবাই জানবে রাসেল সেই অফিসার, তখন এদের সবার রিয়াকশনটা কেমন হবে, বিশেষ করে জেরিনের। ওই তুমি আবার মিটমিট করে হাসতেছো কেন? মনে হচ্ছে মনের মধ্যে গভীর রহস্য লুকিয়ে রেখেছো। আরে না, কি যে বলো না, আমি আবার কি লুকিয়ে রাখবো তোমাকে না জানিয়ে, বলো। সেটাও ঠিক, কিন্তু এটা যে পুলিশের চোখে এত সহজে ফাঁকি দেওয়া সম্ভব না। তোমার হাসির মানেই বলে দিচ্ছে, জরুর ডাল মে কুছ কালা হ্যায়। বৌমা, বাদ দাও তো ওইসব, আর খাবার শেষ করো। জানো না খাবারের সময় কোনো কথা বলতে নেই? কিন্তু মা, তুমি যে আমাদের বুঝিয়ে দিচ্ছ, এটা কি কথা না? আরে ফাজিল ছেলে, আমি তো তোদের বুঝিয়ে দিলাম, তাই এটাতে সমস্যা হবে না। এবার চুপ করে খা, বাদর ছেলে একটা। নিধি, খাবারের সময় শুধু কাজের কথা বলবি, যেন সবাইকে বোঝানো যায়, তাহলে কিছু হবে না আর কথা বলা হয়ে যাবে। রাসেল, তোর কিন্তু এবার খবর আছে। চুপচাপ খেয়ে নে, না হলে দেখিস নি কি করি। তোর বাবা আমাকে দেখে ভয় পায়, আর তুই একটুও ভয় পাস না। মা, হাব্বু তো তোমাকে দেখে ভয় পাবি, কারণ তুমি হলে আব্বুর স্ত্রী, আর আমার মা মানে বলতে গেলে আমার মেয়ে। তাহলে বলো, বাবা মেয়েকে ভয় কেন পাবে? ওরে ফাজিল, তোরে তো কথা কথায় যুক্তি দিস। রাসেল বাবা, এবার থামো তো। মা ছেলে মিলে কি শুরু করলি? জানিস না খাবার সময় আসলেই কথা বলতে নেই? বাবা, শেষমেশ তুমি কথা বলতে শুরু করলে, এটা কিন্তু আমি মোটেও আশা করিনি। তোরে তো এই জেরিন একটা লাঠি আনতো, ওর বান্দরামি আমি বের করছি। কিরে, কোথায় যাস? দাঁড়া হারামজাদা। কে শুনে কথা? রাসেল তো লাঠির কথা শুনেই একটা দৌড়ে রুমে চলে আসে, বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বলে, আজকে বাসার সবাইকে সেরকম জ্বালিয়েছি, বাবাকে ছাড়েনি। ভাবতে আমার হাসি পাচ্ছে। তোমার হাসি বের করতো যদি আরেকটু সময় ওইখানে থাকতে। তোমার ওইসব কথায় বাবা কিন্তু অনেকটাই রাগ করেছিল। জানো, আমার না আসলে খুব হাসি পাচ্ছে। বাবা আর মাকে কিভাবে রাগিয়ে দিলাম। ইষ্টে, নিধিকে কিন্তু রাগানোটা মিস হয়ে গেল। তাহলে চলো আবার সবাইকে নিচে ডেকে নিয়ে যাই। তোমার তো আবার এই কাজটা না করলে পেটের ভাত হজম হবে না। এসব বাদ দাও তো, অনেক হাসি তামাশা হয়েছে। আচ্ছা শোনো, কালকে কিন্তু আমাকে ড্রেস পরে সকালেই যেতে হবে। ডিআইজি স্যার কড়া গলায় কথাটা আমাকে বলে দিয়েছে। তুমি সকালে গেলে আমি কোথায় থাকবো? তুমি ছাড়া কি আমার সময়টা কাটবে নাকি, বলো? আহারে, আমার বুঝি কোনো কাজ নেই? শুধু তোমার সাথে শুয়ে বসে থাকলেই চলবে, তাই না? আর শোনো, তুমি কালকে একটু রেডি হয়ে এসো, বাবা মা সবার সাথে, বুঝতে পেরেছো? নাকি মাথার ভিতরে এখনো দুষ্টু চিন্তা ভাবনা কিলবিল কিলবিল করতেছে? কোনটা?
হুম? আপাতত সব চিন্তাভাবনা বাদ দিয়ে দিলাম আর দুষ্টুমিটাই সামনে আনলাম। আমার এত সুন্দরী পরীর মতো বউকে দেখে দুষ্টুমি না করে কি হয়ে থাকি বলো? এই দেখো, একদম ফজলামো নয় কিন্তু, হ্যাঁ? সব সময় এইসব চিন্তা ভাবনা, তাই না? দুষ্টু কোথাকার। এদিকে রাসেল শুধু মিটমিট করে হাসতেছে এটা ভেবে যখন এরা সবাই জানবে রাসেল সেই অফিসার, তখন এদের সবার রিয়াকশনটা কেমন হবে, বিশেষ করে জেরিনের। কে শুনে কথা? রাসেল তো লাঠির কথা শুনি এক দৌড়ে রুমে চলে আসে, বিছানায় গায়ে এলিয়ে দিয়ে বলে। তখনই দরজা বন্ধ করতে করতে জেরিন বলে ওঠে। জেরিন এইসব হাসতেছে আর বলতেছে, আর রাসেল তো এটা ওটা বলে জেরিনকে হাসিয়ে যাচ্ছে, খুব বেশি যে ভালোবেসে ফেলছে। এখন এক কথায় মনে হয় রাসেল আর জেরিন দুটি দেহে একটি প্রাণ। সারা জীবন এইভাবে আমাকে ভালোবেসে তোমার বুকে আগলে রাখবে তো? কখনো ছেড়ে যাবে না তো? হেই পাগলি, কাঁদছো কেন? তোমাকে সারা জীবন ভালোবেসে বুকে ধরে রাখবো। মৃত্যু ছাড়া তোমার থেকে আমাকে কেউ আলাদা করতে পারবে না। জেরিন রাসেলকে শক্ত করে জড়িয়ে ওর কপালে একটা কিস করে, ঠোঁটে চুমু দিয়ে ভালোবাসা এক অজানা সাগরে গভীর তলদেশে হারিয়ে যায়, যেখানে আছে শুধু সুখ আর সুখ। সকালে রাসেলের আগেই জেরিন উঠে অষ্টমী গিয়ে গোসল করে আয়নার সামনে বসে একটু নিজেকে পরিপিটি করতেছে। রাসেল তবুও ঘুম যেন ভাঙছেই না, তাই জেরিন ওর ভেজা চুলের পানি রাসেলের চোখের উপর ছিটকে দেয়, আর রাসেলের ঘুম ভেঙে চলে যায়। ঘুমের দেশে ওকে জেরিনের কাছে রাখে। বাবু, তোমার কি ঘুম ভাঙছে নাকি আরও ঘুমাতে হবে? হুম? ঘুমাতে কখন দিলে বলো? সারা রাত তো শুধু দুষ্টুমি করেই পার করে দিলে। ছি, অসভ্য একটা, কখন কি বলতে হয় সেটাও জানো না। দেখছো না তোমার পাঠক পাঠিকার কান পেতে আছে তোমার কথা শোনার জন্য? শুনতে দাও, তাদেরও হক আছে এটা শোনার, কারণ আমার পাঠক পাঠিকারা অনেক কষ্টে মোবাইলে এমবি ভরে আমাদের এই ভালোবাসার কথাগুলো মন দিয়ে শোনে। তাহলে তো আর তাদের তাড়িয়ে দেওয়া যাবে না, তারা তোমার অনেক বড় ফ্যান। আচ্ছা এখন ওঠো, বেলা 8টা বাজে, আমি নিচে গেলাম। জেরিন উপরের কথাটা বলে রাসেলের কপালে একটা চুমু দিয়ে নিচে চলে যায়। এদিকে রাসেল বিছানা থেকে উঠে অষ্টমী গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসে, তখনই ওর ফোনে ডিআইজি স্যারের কল আসে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আর শোনো, আজকে কিন্তু তোমাকে ড্রেস পরে যেতে হবে, সেটা ভুলে যেও না। আর ড্রেস এখান থেকে নিয়ে যাইও, খুব যত্ন করে রাখা আছে। স্যার, এটা কি আমি ভুলতে পারি বলেন? আজকে যে আমার সবচেয়ে আনন্দের দিন, সবাই আজকে এই রাখাল ছেলেকে অন্য রূপে দেখবে। রাসেল, তুমি হচ্ছে এই দেশের গর্ব, তুমি রাখাল হয়েও বিসিএস ক্যাডার হয়ে দেখিয়ে দিয়েছো ইচ্ছা শক্তি যদি হয় লক্ষ্যবস্তু, তাহলে সাফল্য আসবেই আসবে, অবশ্যই আসবে। আরও অনেক সময় কথা বলে রাসেল ফোন রেখে দিয়ে নিচে নেমে আসে, আর দেখে সবাই খাবার টেবিলে ওর জন্য অপেক্ষা করতেছে। কি রে ময়দা সুন্দরী, খাবার না খেয়ে এভাবে বসে বসে কি সাধনা করতেছিস শুনি? ভাই, সেই কপাল কি আমাদের আছে? তুই আসিস নাই বলে আমাদের এইভাবে না খেয়ে দিয়ে খাবার নিয়ে বসে রেখেছে। তোমাকে সেই কখন থেকে ডেকে আইছি, আর তুমি এখন আসতেছো? এত সময় কি করলে বলো? আরে কিছু না। আচ্ছা, এখন সবাই তাহলে খাওয়া শুরু করি কেমন? এমনিতেই খাবারকে অনেক কষ্ট দিয়ে ফেলছো। রাশেদ দেখ, আজকে যদি তুই খাবার খাওয়া বাদ দিয়ে আজাইরা কথা বলতে শুরু করছোস, আমি কিন্তু তোর 15টার খবর বানাবো, এই আমি বলে দিলাম। বাবা, আমি তো তোমার ভদ্র ছেলে, আমি কি এসব করতে পারি বলো? দেখ, তুই কিন্তু আবার কথা বলতে শুরু করেছিস, আমাকে রাগাস না, বলে দিলাম। রাসেল কিছু বলে না, কারণ রাসেল খুব ভালো করে জানে তার বাবার রাগ সম্পর্কে। চুপচাপ খেয়ে উঠে রুমে যেতে নেবে, তখনই রাসেল, রেডি হয়ে নিচে আয়, একটু পরে আমরা সবাই অনুষ্ঠানে যাব, আর তুই বৌমাকে নিয়ে যাবি, জেরিনের ডিউটি আছে। এই রে, এখন কি হবে? বাবা, তোমরা সবাই যাও, আমি একটু পরে আসি, একটা কাজ আছে, সেটা করে আসবো। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, আর কোনো কথা হবে না, যা গিয়ে রেডি হয়ে নে। রাসেল কোনো উপায় না পেয়ে চোখের ইশারায় জেরিনকে বুঝাইতে বলে, আর জেরিন রাসেলের অবস্থা দেখে রাহেন চৌধুরীকে বলে, বাবা, ও যখন বলছে একটা কাজ করেই আসবে, তাহলে ও কাজটা করেই আসুক না। হতেও তো পারে কাজটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা ঠিক আছে, তবে দেরি যেন না হয়। আর এই নবাবের বংশধর, বৌমা বলল বলে তোকে সময় দিলাম। রাসেল মনে মনে জেরিনকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে রুমে চলে আসে, আর পিছে পিছে জেরিনও চলে আসে। রাসেলের যে আজকে খুব খুশি লাগতেছে।
আচ্ছা, তোমার কি কাজ যে সবার সাথে যেতে পারবে না? একটা কাজ আছে যেটা তোমাকে বলা যাবে না, তবে তুমি খুব তাড়াতাড়ি জানতে পারবে। প্লিজ বলার জন্য আমাকে জোর করো না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কাজটা শেষ করে আসো, আমি বরং গেলাম। রাসেল জেরিনের কপালে একটা চুমু দিয়ে দেয় আর জেরিন সোজা সবাইকে বলে অনুষ্ঠানে সেই জায়গায় চলে যায়। একে একে বাড়ির সবাই চলে যায়, বাসায় শুধু রাসেল আছে। একটু পরে রাসেল রেডি হয়ে সেখানে চলে যায় যেখানে ড্রেসটা আছে, ড্রেসটা নিয়ে পরে নেয়। এই পোশাকে খুব মানিয়েছে ওকে। এদিকে রাসেলের পরিবারের সবাই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। রায়হান চৌধুরী স্টেজে বড় বড় পুলিশ কর্মকর্তাদের সাথে বসে আর বাকি সবাই স্টেজের সামনে বসে পড়ে। জেরিন তো স্টেজে সবার মাঝে আছে, তার চোখ শুধু রাসেলকে খুঁজতেছে, কিন্তু রাসেলে দেখাই কিছুতেই পাচ্ছে না। তাই জেরিন রায়হান চৌধুরী কানে কানে জিজ্ঞেস করে, বাবা, আপনার ছেলে কোথায়? তাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। নাকি আজকে এই অনুষ্ঠানে সে আসবে না? আসবে তো বললো, হয়তো ওর কাজটা করতে একটু দেরি হচ্ছে, তার জন্য আসতে দেরি করতেছে। তুমি কোনো চিন্তা করিও না, ওর সঠিক সময় এসে যাবে। একে ওকে অনেক মানুষ তাদের নিজের মতন করে বক্তব্য দিচ্ছে। অনুষ্ঠান সেই লেভেলে জমে উঠছে, কিন্তু সবার মনে একটাই চিন্তা, সেই পুলিশ অফিসার কে, কখন দেখবে তাকে। প্রায় 1 ঘন্টা পর ডিএসি স্যার মাউথ পিসটা হাতে নিয়ে বলতে শুরু করে, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আপনারা এখানে যেই জন্য উপস্থিত হয়েছেন সেটা সবার অজানা নয়, তবুও অনেক মানুষ মনে করতে পারছে না। আমি আবার তাদের মনে করিয়ে দিই। আমাদের দেশে ডিজে সন্ত্রাসী নামের যে চক্রটা ছিল সেটা কোনো পুলিশ অফিসার দমন করতে পারেনি, কিন্তু সেই কাজটা খুব সাহসিকতার সাথে সম্পূর্ণ করেছেন আমাদের পুলিশ ডিপার্টমেন্টের গর্ব, সিরাজগঞ্জের ছেলে মিস্টার আবির মাহমুদ রাসেল। তাকে কিছু মানুষ ছাড়া আজও কেউ দেখতে পায়নি, কিন্তু আজকে আপনারা সবাই তাকে দেখতে পারবেন। আমি আর বেশি কিছু না বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সোজা কথায় আসি। সেই সাহসী অফিসারের হাতে পুরস্কার তুলে দিবেন এই দেশেরই নামকরা ব্যবসায়ী জনাব রায়হান চৌধুরী। পুলিশ অফিসার রাসেলকে স্টেজে এসে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন, কে সেই অফিসার যে এতদিন ছদ্মবেশে ছিল। টান টান উত্তেজনায় জমজমাট পুরো অনুষ্ঠান, সবাই এদিক সেদিক খুঁজতেছে রাসেল কোথা দিয়ে আসে। হঠাৎ সবার চোখ আটকে যায় এক পুলিশের ড্রেস পরিহিত ছেলের উপরে। 5 ফুট 9 ইঞ্চি হাইটে তাকে দেখতে একদম সুপারম্যানের মতো লাগছে। এদিকে রাসেলের পরিবার সবার চোখ তো কপালে ওঠার মতো অবস্থা রাসেলকে পুলিশের পোশাকে দেখে। এখানে রাসেল কিভাবে আসতে পারে? আর বেচারি জেরিন, জেরিন তো মনে হচ্ছে এই মাথা ঘুরে পড়ে যাবে। এটা সে কি দেখছে? একটা রাখাল কিভাবে বিসিএস ক্যাডার হতে পারে? রাসেল স্টেজে চলে আসে, সবার দৃষ্টি যেন রাসেলকেই ঘিরে রেখেছে। রাসেল স্টেজে উঠে সবাইকে স্যালুট করে। আপনারা স্টেজে দাঁড়ানো এই ছেলেকে অবশ্যই চিনেন, কিন্তু কেউ স্বপ্নেও ধারণা করতে পারেন নাই এই সেই সাহসী পুলিশ অফিসার, মানে বিসিএস ক্যাডার। যাই হোক, এবার মেইন কাজে ফেরা যাক। আমি মিস্টার রায়হান চৌধুরীকে অনুরোধ করব তার নিজ হাত দিয়ে পুলিশ অফিসার রাসেলকে পুরস্কার তুলে দেওয়ার জন্য। সবাই করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করে। রাসেলের বাবা রাসেলের হাতে পুরস্কার তুলে দেয়। রাসেলের থেকে চোখ যেন ফেরাতেই পারছে না। রাসেল ওর বাবা মাকে ধন্যবাদ জানায়। আমি আবারও মাউথ পিসটা হাতে নিলাম আপনাদের কিছু বলার জন্য। আমি চাই রাসেল সবার উদ্দেশ্যে কিছু বলুক। সবাই হাতে তালি দিয়ে রাসেলকে উৎসাহ দেয়। রাসেল ডিআইজি স্যারকে ধন্যবাদ দিয়ে মাউথ পিসটা হাতে নিয়ে বলতে শুরু করে, এখানে উপস্থিত সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমার নামটা সবাই কম বেশি শুনেছেন, কিন্তু কখনো দেখতে পারেন নাই। আমি রাখাল হয়েও আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, যেটা আজও কেউ জানে না। হয়তো সবাই আজকে প্রথম জানতে পারলেন আমি একজন রাখাল হয়েও বিসিএস ক্যাডার হয়েছি। জীবনে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছি। এমনও দিন গেছে যেদিন আমার পেটে কোনো খাবার পড়েনি, ভালো কোনো চাহিদা পূরণ করতে পারেনি। গ্রামের কেউ জানতো না আমি লেখাপড়া করি। বেশি কিছু বলবো না, পরিশেষে একটা কথাই বলতে চাই, ইচ্ছের শক্তিকে মজবুত করেন, তাহলে দেখবেন স্বপ্ন আপনার সফল হবেই। রাসেল চোখটা মুছে সামনের দিকে দেখতে পায় সকলের চোখে পানি। সবাই হাততালি দিচ্ছে, আজ যেন এক আনন্দের দিন ওর কাছে। স্টেজ থেকে নিচে নেমে আসে। বাবা, তুই এত বড় একটা কথা আমাদের থেকে লুকিয়েছিস? তুই শিক্ষিত হয়েও আমাদের বুঝতে দিস নাই যে তুই এতটা শিক্ষিত। এত নিখুঁত অভিনয় কিভাবে করতে পারলি বল? আজ আমার সত্যি খুব গর্ব হচ্ছে। আমার ছেলে রাখালের কাজ করেও বিসিএস ক্যাডার হয়েছে। কিন্তু তুই যদি আমাদের আগেই বলতি তাহলে আরও বেশি খুশি হতাম। মা, আমি চাইনি কেউ জানুক একজন রাখাল ছেলে এতটা শিক্ষিত ও বিসিএস ক্যাডার। আর আমি এটা যদি আগেই বলে দিতাম তাহলে জেরিন হয়তো আমার মনকে ভালোবাসতো না, বরং আমার নামে ক্যারিয়ারটাকে ভালোবাসতো, যেটা আমি কখনোই চাইনি।
এদিকে জেরিন কিছুই বলছে না, শুধু অবাক হয়ে আছে। কি বলবে সে? রাসেল এত বড় একজন অফিসার হওয়া সত্ত্বেও কিনা কি বলে অপমান করেছে। লজ্জায় মাথা কাটা যাচ্ছে নিজের কাছে। আচ্ছা, তুমি পিসিএস পরীক্ষা কবে দিলে? তুমি এক ঘরে থেকেও কখনো দেখি নাই তুমি পড়াশুনো করেছো। জানো, তুমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন থাকতে তখন আমি উঠে তোমার বইগুলো পড়তাম। যেদিন তুমি পরীক্ষা দিতে আসলে সেদিন আমিও এসেছিলাম, আর সেদিন মা বাবার সাথে আমার পরিচয় মনে আছে। একদিন আমি তোমার রেজাল্টের কাগজটা হাতে নিয়েছিলাম। সেদিন আমি আসলে আমার রোলটা খুঁজতেছিলাম, যেটা কিনা সবার প্রথমেই ছিল। জানো, আজকে সত্যি নিজেকে খুব ছোট মনে হচ্ছে। তোমার মতো এত বড় একজন মানুষকে আমি শুধু অবহেলা করেই এসেছি, কখনো জানার চেষ্টাও করিনি তুমি খেয়েছো কি না। অথচ নিজে না খেয়ে আমার জন্য ঠিকই খাবার জোগাড় করতে। মন খারাপ করো না, কারণ আল্লাহ আমাদের সাথে যা করে সব কিছুই কোনো না কোনো পরীক্ষা নেওয়ার জন্যই করে। হয়তো আমাকে সঠিকভাবে জানার জন্যই এমনটা করেছে। সত্যি আজ আমি ভাগ্যবতী, তোমার মতো একটা সুন্দর মনের মানুষকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। আজকে চৌধুরী পরিবারের খুশি যেন কোনো কমতি নেই। রাসেলও আজ অনেক খুশি, কেননা আজকে তার কাছে সুন্দর একটা কেরিয়ার আর আছে সুন্দরী বিশেষ ক্যাডার বউ। এইভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো মাস। জেরিনের ডেলিভারির সময় সবাই যেন জেরিনকে রেখে কোথাও যায় না, না জানি কখন কি হয়। একদিন রাসেল অফিসে বসে কি যেন করছে, তখনই রহিমা চৌধুরী ফোন করে বলে, বাবা রাসেল, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়, বৌমা কেমন জানি করতেছে। মা, তাহলে তুমি জেরিনকে হাসপাতালে নিয়ে যাও নিধিকে নিয়ে। আমি চাচুকে বলে দিচ্ছি, আর যত তাড়াতাড়ি সম্ভব আমি বাবাকে নিয়ে হাসপাতালে আসতেছি বলেই ফোনটা কেটে দিই। রাসেলের চোখে পানি জেরিনের এমন কথা শুনে। জেরিন যে ওর বেঁচে থাকার একমাত্র উৎস, ওকে ছাড়া যেন রাসেলের পুরো পৃথিবীটাই অন্ধকার। রাসেল ও চাচা সজীবকে ফোন করে সবটা বলে। বাবা ছেলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। একটু পর পর ফোন করে খবর নিয়েছে কি অবস্থা। অনেকটাই সময় পরে ওরা হাসপাতালের কাছে এসে পড়ে। রাসেল গাড়ি থেকে নেমে একটা দৌড়ে ভিতরে চলে আসে। মা, জেরিনের কি অবস্থা? আমার কলেজে পাখি ঠিক আছে তো? বাবা নিজেকে শক্ত কর, সজীব দেখতেছে, এখনো কিছু বলে নাই। তখনই নিধি ও নিধির বাবা মিস্টার সজীব বেরিয়ে আসে, আর রাসেল দৌড়ে ওর চাচুকে জিজ্ঞেস করে, চাচু, চাচু, আমার জেরিনের কি অবস্থা? এখনো ভালো আছে তো নাকি? রাসেল, এভাবে ভেঙে পড়লে কি চলে? নিজেকে শক্ত করো আর আল্লাহকে ডাকো। আর শোনো, জেইনের অপারেশন করাতে হবে, নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। ভাইয়া, তুমি আগে ভাবির সাথে একটু দেখা করে আসো, ভাবি শুধু বারবার তোমার কথাই বলছে। নিধির চোখেও পানি। যেই মানুষটা সব সময় দুষ্টমি নিয়ে থাকতো, আজকে তার চোখেও পানি। রাসেল দৌড়ে জেরিনের কাছে আসে। হে কলিজা, তোমার কিছু হবে না। হ্যাঁ, একদম ভয় পাবে না। আমি তো তোমার সাথেই আছি, তোমার পাশেই আছি, তাই না? জানি না তোমার এই ভালোবাসা আমার কপালে সইবে কিনা, তবে হ্যাঁ, আমি যদি চলে যাই তাহলে তুমি কিন্তু একদম কাঁদবে না। এসব বলবে না, আমি তোমার কিছুই হতে দেব না। রাসেল জেরিনকে জড়িয়ে ধরে উপরের কথাগুলো বলে। দুজনের চোখে পানি। আজ মৃত্যু যেন তোদের ভালোবাসার কাছে হার মেনে যাবে। রাসেল, এখন অপারেশনের জন্য নিয়ে যেতে হবে, দেরি হলে আবার সমস্যা হতে পারে। ছোট আব্বু, আমি রাসেলকে ছাড়া কোথাও যাব না, এই আমি বলে দিলাম। আমি মরলে ওর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাসটুকু ফেলতে চাই। এমন কথা শুনে কার চোখে পানি না আসে পারে বলেন? লোকেই বলে ডাক্তারের চোখে পানি নাই, তারা নাকি মায়াহীন মানুষ। আজ তাদের সবার চোখে পানি রাসেল আর জেরিনের ভালোবাসা দেখে। ভাবি দেখো, তোমার কিছুই হবে না, আমি বাবা তো তোমার সাথে আছি, তাই না? কোনো ভয় নেই। না আপু, তোমার ভাইকে ছাড়া আমি অপারেশন রুমে যাব না তো যাব না। আমি জানি ওই রুমে গেলে আর ফিরে আসবো না। জেরিন, কেন পাগলামি করছো? তোমার কিছুই হবে না, আমি তো আছি নাকি? তোমার সাথে একটু দুষ্টুমি রাগ অভিমান করি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ? হে কলিজা, এইভাবে বলো, আমার বুঝি কষ্ট হয় না? আমি তোমার কিছু হতে দেব না। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো বলো? রাসেল, তুই বরং আমাদের সাথেই চল, কোনো সমস্যা নেই, তুই যথেষ্ট শক্ত মানুষ। চাচ্চু, আমি যে ওর কষ্ট সহ্য করতে পারবো না। ওর জন্য আমার জীবনটাও হাসতে হাসতে দিতে পারবো, কিন্তু ওর কষ্ট আমি কিছুতেই দেখতে পারবো না।
জেরিনকে সবাই মিলে অনেক বোঝানোর পরে অপারেশন রুমে যেতে রাজি হয়। রাসেলের হাত থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে ডাক্তাররা অপারেশন রুমে নিয়ে যায়। সবাই বাইরে অপেক্ষা করতে থাকে। সবার মুখে যেন চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। বাবা এভাবে কান্না করিস না, বৌমার কিছুই হবে না, দেখবি একটু পরেই তোর সাথে দুষ্টুমি করবে। রহিমা চৌধুরী মনে কষ্ট নিয়ে হাসতে হাসতে উপরের কথাগুলো বলল। তবুও রাসেলের কান্না থামছে না। কি করে থামবে? বড্ড বেশি ভালোবেসে যে পাগলিটাকে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। ডাক্তাররা বেরিয়ে আসে আর রাসেল দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, চাচু অপারেশন ঠিকভাবে হয়েছে তো নাকি? রাসেলের কথাটার কোনো জবাব দিল না সজীব। কেন জানি মনটা মলিন করে রেখেছে। এই নিধি, চাচু তো বলছে না, তুই বল না প্লিজ, আমার কলেজের পাখির কি অবস্থা? নিধিও কিছু বলে না। সবাই যেন আরো বেশি চিন্তায় পড়ে যায়। অবশেষে মিস্টার সজীব বলে, রাসেল তুই এক্ষুনি গিয়ে মিষ্টি নিয়ে আয়, দুইজনের জন্য। সজীবের কথা শুনে সবার মুখে হাসি রেখা ফুটে ওঠে, কিন্তু দুজন শুনে একটু চিন্তায় মন থেকে যায়। চাচু দুজনেই মানে তো বুঝলাম না। আর এই গাধা কিছুই বোঝে না। ভাবি 2টা সন্তান হয়েছে, একটা ছেলে একটা মেয়ে, একদম তোদের দুজনের মতো। কিন্তু দুজন শুনে একটু চিন্তা মনে থেকেই যায়। এই কথাটা শুনে সবাই অনেক খুশি। রাসেল দৌড়ে গিয়ে আগে মিষ্টি ফ্যাক্টরিতে নিয়ে এসে সবাই মিষ্টি খেতে ব্যস্ত হয়ে পড়ে। আর রাসেল গিয়ে ওর ছেলে মেয়ের কাছে যায়। হলে বাবালে, আমার পাগলিটা বুঝি রাগ করেছে আমার উপর। যাও, তোমার সাথে কথা নেই। তুমি আমাকে এতটা কষ্ট দিচ্ছ যে 2টা সন্তানের মা হয়ে গেছি। তুমি খুশি তো বলো? খুশি হব না বলো? এখন যে আমার কাছে আছে সুন্দর একটা কেয়ার, সাথে আছে সুন্দর একটা বিজনেস কেয়ার, রাগ আলাবো, আর চাঁদের মতো ফুটফুটে ছেলে মেয়ে, খুশি না থেকে কি পারি? এভাবেই চলতে থাকুক ওদের ভালোবাসা ঘেরা দুষ্ট মিষ্টির সংসার। আপনারা ওদের জন্য দোয়া করবেন, মিষ্টি ছাড়াই। এই গল্পটা এখানে ইতি টেনে দিলাম। জানি না গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত কতটা ভালো করতে পেরেছি, তবুও চেষ্টা করছি যতটা ভালো করা যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মাঝে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে।